আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুনবো কনজেনিটাল হার্ট ডিজিজ সম্বন্ধে বক্তব্য। সেটা যে দিবে নাহরুমা আইভি হায়দার চৌধুরী। তো আমাদের এই ছোটখাটো প্রফেসরটি দেখতে ছোটখাটো, বিদ্যায় কিন্তু মহান, অনেক বড়, এবং ওর হাজবেন্ডও কিন্তু খুব মেধাবী, দক্ষ একজন কার্ডিওলজিস্ট। আমি ওদের নাম দিয়েছি ইন্টেলেকচুয়াল পাওয়ার কাপল। একজন বড়দের সামলায়, বাবা মাদের সামলায়, আর একজন বাচ্চাদের সামলায়। কনজেনিটাল হার্ট ডিজিজের ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে যারা দেখবেন, ইয়াং ডাক্তাররা যারা দেখে সন্দেহ করতে হবে যে কনজেনিটাল হার্ট ডিজিজ আছে। অনেকগুলো আছে অবভিয়াস, কতগুলো আছে অবভিয়াস নয়। সেই অবভিয়াস এবং অবভিয়াস নয় সেটা কি করে আমি আইডেন্টিফাই করব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য যে যথাসময়ে উপযুক্ত জায়গায় যদি সেই বাচ্চাটিকে আমি রেফার না করি, অনেকগুলো রোগ আছে যেটা পুরোপুরি ভালো করে দেওয়া সম্ভব। সেই সুবর্ণ সুযোগ যদি আমি মিস করি, তাহলে ওই বাচ্চাটার সারা জীবনের জন্য আমি রুগী করে ফেললাম, ওকে আর মানুষ হয়ে ওঠার সুযোগ দিলাম না। এই দায়িত্ববোধ থেকেই কনজেনিটাল হার্ট ডিজিজ সম্বন্ধে আমাদের একটা প্রাথমিক ধারণা দরকার। আমার প্রয়োজন নেই আমি এক্সাক্ট ডায়াগনোসিস বলবো, কিন্তু আমার এইটুকু দক্ষতা থাকতে হবে, আমি বুঝতে হবে এর হার্টের মধ্যে জন্মগতভাবে বেশ খানিকটা গড়বড় আছে। সেই যে শব্দগুলো হচ্ছে সেটা নর্মাল ভাবে হচ্ছে না। আমি সেইটুকু বোঝা, সেই খটকা লাগার দক্ষতাটুকু যদি আমি অর্জন করতে পারি প্রাইমারি লেভেলে, তাহলে কিন্তু আমি রুগীটার উপকার করে ফেললাম। সেই মা বাবার চোখের পানি আমাদের দেখতে হবে না। আজকে আশা করি নাহরুমা আমাদেরকে তেমনটি একটি লেকচার দিবে। আমরা সবাই মিলে সে লেকচারটি এনজয় করব এবং শিখব। কখন রুগী বলবো যে আপনার বাচ্চাটির মনে হচ্ছে একটুখানি ঝামেলা আছে হার্টের, তাকে একটু পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যান, ভালোভাবে আইডেন্টিফাই হোক এবং চিকিৎসাটা ঠিকভাবে করা। নাহরুমা, তোমার সেই লেকচারের প্রত্যাশায় আমরা সবাই। থ্যাংক ইউ স্যার। এবং শাহিন আপাকেও আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনাদের এই অ্যারেঞ্জমেন্টটা আসলে খুব সময় উপযোগী হয়েছে। কারণ এই কোভিডের সময় আমরা যখন আমাদের কাছে পেশেন্ট টার্সিয়ারি কেয়ারে আসে, তার আগে পেশেন্ট আসলে অনেকটা সাফার করে আসে। সুতরাং এই টার্গেট পপুলেশনকে আমরা যদি কিছু ধারণা দিতে পারি, কিছু বোঝাতে পারি, তাহলে অনেক পিক আপ হবে, যেটা আর্লি মর্টালিটি, আমাদের মর্টালিটি মরবিডিটি দুটাই কমাবে। আমি আশা রাখছি যে আমার প্রেজেন্টেশন হয়তোবা সেটা কিছুটা হলেও হেল্প করবে জুনিয়রদের জন্য। আজকে আসলে আমার টপিকটা হচ্ছে কোভিড রিলেটেড। কোভিড কিভাবে কনজেনিটাল হার্ট ডিজিজকে ইনফ্লুয়েন্স করে, এটা আসলে আমি আমার প্রেজেন্টেশনটাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে যাচ্ছি। কোভিড আসলে দুই পিডিয়াট্রিক এবং কনজেনিটাল হার্ট ডিজিজ এবং হেলদি হার্ট দুটাকেই ইনফেক্ট করে। এবং কোভিড যখন হেলদি চিলড্রেনকে, যার কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ নাই, তাকে যখন ইফেক্ট করে, তার কি কি সিমটম আছে, তাদেরকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব এবং তাদেরকে কিভাবে আর্লি পিক আপ করে ট্রিটমেন্ট করব, সেই সম্পর্কে আমি কিছুটা ধারণা দিব। এবং সেটা থেকে আর কি কি পিডিয়াট্রিক্স, কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, কিভাবে করব, আমি সেটা চেষ্টা করব। আর কোভিড কনজেনিটাল হার্ট ডিজিজ যাদের মধ্যে হয় বা হওয়ার চান্স থাকে, বা এই রিস্ক গ্রুপের মধ্যে কোভিড এর প্রভাবটা কি, আমি সেটা বলার চেষ্টা করি। সো কোভিড উইথ হেলদি চাইল্ড, হাউ ইট প্রেজেন্ট। আমরা আসলে 4 দিনের লেকচারে বুঝতে পেরেছি আসলে কোভিড দিয়ে কারা বেশি আক্রান্ত হয়। কোভিড দিয়ে আমরা পিডিয়াট্রিক পপুলেশন থেকে অ্যাডাল্ট গ্রুপরা আসলে বেশি ইনফেক্টেড, এফেক্টেড, এবং মরবিডিটি, মর্টালিটি সবই আমাদের অ্যাডাল্ট পপুলেশনে বেশি। কিন্তু পিডিয়াট্রিক পপুলেশনেও আসলে সেটা ধীরে ধীরে বাড়ছে। কিন্তু অ্যাজ এ হোল গ্লোবাল সিনারিও যদি আমরা দেখতে চাই, পিডিয়াট্রিক পপুলেশনে 90% পেশেন্ট হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে এবং 10% পেশেন্ট সিমটোমেটিক থাকে। তার মধ্যে মাইল্ড ফর্মের সিমটমটা আমাদের বেশি থাকে। কিছু 1% যেমন মাল্টি সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ আছে, যেটা রেয়ার 1%, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও যত কেস রিপোর্ট দেখি, কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি এর প্রাদুর্ভাব অনেক বেশি।
সুতরাং এটাকে যদি আমরা টার্গেট করতে পারি, এটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা যেটা পরবর্তীতে কার্ডিয়াক হার্ট ফেলিওর দিয়ে পেশেন্ট যেটা মারা যেতে পারে, বা কন্ডাকশন অ্যাবনর্মালিটিতে, অথবা করোনারি ইস্যুটা আমাকে সলভ করতে হবে। আদারওয়াইজ বড়দের যেই এই করোনারি যদি এখন সলভ না করি, পরবর্তীতে অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে এটা আসবে। আমরা যদি দেখতে চাই কোভিড-19 নিয়ে অ্যাডাল্টের মতো বাচ্চাদেরও কোথায় কোথায় ইনভলভ করে। এটা হার্টের অল লেয়ারকে ইনভলভ করতে পারে, মেইনলি করে মায়োকার্ডিয়ামকে, এটা পেরিকার্ডিয়ামকেও করতে পারে, রেয়ারলি করে এন্ডোকার্ডিয়ামকে। এবং যখন মায়োকার্ডিয়ামকে ইনভলভ করে লেফট ভেন্ট্রিকুলার অথবা রাইট ভেন্ট্রিকুলার ডিসফাংশন হয়, তখন ফিচারটা আসলে কেমন হয় আমাদের কাছে কিন্তু আমরা এই পর্যন্ত এই যে সেশনগুলি শুনে আসছি, খুব সুন্দর করে প্রতিটা স্পিকার খুব সুন্দর করে বলেছেন, বাট ওনারা বলেছেন অ্যাডাল্টদের ব্যাপারে যারা নিজের সিমটম নিজে বলতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় তারা নিজের সিমটম বলতে পারে না। কিন্তু আমরা যারা পিডিয়াট্রিক্সের ডক্টর বা আমরা যারা মেডিকেল অফিসার যারা পিডিয়াট্রিক্সে আমরা ইন্টার্নি করেছি, তারা হয়তো আমরা একটু দেখতে শিখেছি যে বাচ্চার ভাষা কি, সেটা আমরা মায়ের কাছ থেকে অথবা তার কেয়ার গিভার থেকে আমরা হিস্ট্রিটা নিই। সুতরাং এই প্রেজেন্টেশন বাচ্চা আমাকে বলবে না, কিন্তু বাচ্চার ফিচার থেকে আমাকে জানতে হবে সে হার্ট ফেলিয়ারে আছে কিনা, বা তার করোনারি অ্যাটাক হয়েছে কিনা, বা তার কন্ডাকশন ডিফেক্ট আছে কিনা। এগুলো কিভাবে কি প্রেজেন্ট করে, আজকে প্রেজেন্টেশনটা আমি কিছুটা সেটাকে আলোকপাত করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 3টা মেইন ইনভলভমেন্ট, এর মধ্যে যখন হার্ট ফেলিয়ারের পেশেন্ট নিয়ে আসে, এই হার্ট ফেলিয়ার পেশেন্টের প্রেজেন্টেশনটা কেমন থাকে, কেউ কি আমাকে একজন বলতে পারবে? হার্ট ফেলিয়ার প্রেজেন্টেশন বাচ্চা পেশেন্টে তারা কি কমপ্লেইন করে? আপনারা আনমিউট করে অ্যান্সার করতে পারেন, আনমিউট করে, অথবা চ্যাট বক্সে লিখেন, যেটা আপনাদের জন্য কমফোর্টেবল হয়। ম্যানসেপ, আমি চ্যাট বক্সের নিচের যে রোটা থাকে সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু পার্টিসিপেন্টের নাম্বার দেখতে পাচ্ছি, কিন্তু মানে চ্যাট বক্সের ইয়াটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, মনে হয়, আচ্ছা দেখে নিই, প্লিজ রাইট হিয়ার। একজন আরটিআই লিখেছে, ওটা কি দেখা যাচ্ছে? আরটিআই লিখেছে না। আচ্ছা, আরটিআই লিখেছে, ভেরি গুড। আর কি নিয়ে আসতে পারে? ডিফিকাল্টি। আরটিআই আসলে হার্ট ফেলিয়ারের ফিচার না। আরটিআই আসলে হচ্ছে যে যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে তবে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়। আচ্ছা, ট্যাকিপনিয়া বললো কেউ, এডিমা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা যদি একটু সিমটম থেকে শুরু করি, যে আমাদের বাচ্চারা আসলে আমরা যদি ছোট বাচ্চা থেকে অ্যাডোলেসেন্ট পর্যন্ত যাই, আমাদের বাচ্চাদের মেইন যখন 6 মাসের নিচে বা 2 বছরের নিচে বাচ্চাদের মেইন কাজ হচ্ছে ফিডিং। সুতরাং আমাদের যেটা হয় যে এখানে বড়দের কাজ হচ্ছে কি সিঁড়িতে হাঁটা চলাফেরা করা, সিঁড়ি বাওয়া এবং বিভিন্ন কায়িক পরিশ্রম করা, কিন্তু বাচ্চা থাকে মার কোলে। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে? বাচ্চা যখন খেতে যাবে তখন আমরা দেখতে পারবো যে বাচ্চার মাথা ঘেমে যাচ্ছে, বাচ্চা মার বুকের দুধ ঘন ঘন সাক করতে পারছে না, ফ্রিকোয়েন্ট পজ হয়। এটা একটা সাইকেলের মতো, একবার টানছে একবার ছেড়ে দিই, আমার সাপ্লাই কমে যাচ্ছে। তখন হচ্ছে কি বাচ্চা যখন এই কাজ হচ্ছে তার সাক করে টানতে গিয়ে যখন অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছে তখন সে আর পারছে না, ছেড়ে দিচ্ছে। এছাড়া আর কি হয়, বাচ্চার বিভিন্ন ঘন ঘন ঠান্ডা কাশি হয়। কিসের জন্য ঠান্ডা কাশি? আরটিআইটা হচ্ছে সেকেন্ডারি ইফেক্ট। আমার যখন এলভি ডিসফাংশন হয় তখন আমার পালমোনারি ইডিমা হয় সেখান থেকে। আরো একটা হতে পারে যে এই বাচ্চাদের একটা শর্ট আমাদের জ্বরের হিস্ট্রি থেকে এখান থেকে আমরা ফিচার পাই যে বাচ্চা হার্ট ফেলিয়ারের জন্য যা হচ্ছে সে যখন ক্রাউলিং করতে শিখবে বা যে হাঁটতে শিখবে তখন মা কমপ্লেন করবে আমার বাচ্চা হাঁটতে চায় না, আমার বাচ্চা কিছু একটু ক্রাউলিং করেই হামাগুড়ি দিয়েই বসে যায়। অথবা যেটা টডলার গ্রুপে যারা স্কুলে যাচ্ছে তাদের কমপ্লেন করবে যে সে অন্য বাচ্চাদের সাথে স্কুলের সঙ্গে খেলতে পারছে না, রিসেন্টলি সে খুব টাফ হয়ে যাচ্ছে। যদিও এখন আমাদের আসলে এই কোভিড এর সময় বাইরে যাওয়ার কোনো চান্স আমাদের সেভাবে নাই, বাচ্চারা স্কুলে যেতে পারে না, কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিসে মা খেয়াল করবে যে বাচ্চা যদি কোনো জোরে কাজ করতে চায় বাচ্চা টায়ার্ড হয়ে যাবে। এটা গেল আমাদের মায়োকার্ডিয়াইটিসের ফিচার নিয়ে। এছাড়াও আমরা জানি যে আমাদের দুই ভাবে করোনারিকে ইনভলভ করতে পারে এবং হচ্ছে আমাদেরকে অ্যারিথমিয়াও হতে পারে। এই জিনিসগুলি আমরা দেখেছি, কিন্তু বাচ্চাদেরটা কি ধরনের হয় আজকে আমি সেটা একটু বলার চেষ্টা করব। মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম চিলড্রেনে হলে সেটাকে বলে MISC, আর যদি অ্যাডাল্টে হয় তাহলে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন অ্যাডাল্ট।
তাহলে এই চিলড্রেনে এটা কি ধরনের হয়, এটা জিনিসটা আসলে কি? এটা হচ্ছে একটা ডিলেইড হাইপার ইমিউন অথবা হাইপার ইনফ্ল্যামেটরি সিনড্রোম দ্যাট ক্যান অকার পোস্ট COVID-19. There is a 3 to 4 weeks lag coincide with the timing of acquired immunity and post-infectious complication of the virus rather than acute infection. তাহলে এইখানে আমরা জিনিস দেখলাম যেটা একটা ইমিউন সিস্টেম এর ডিসরেগুলেশনের জন্য আমাদের বডিতে একটা হাইপার ইমিউন রিঅ্যাকশন হয়, সেটা কখন হচ্ছে? পোস্ট কোভিড ইনফেকশনে। সাধারণত অ্যাকিউট ইনফেকশনে প্রথমবার যখন কোভিড দিয়ে আক্রান্ত হয় তখন বাচ্চারা এটার সিমটম প্রেজেন্ট করে না। কখন করে? সাধারণত হয় সাবক্লিনিক্যাল হয়ে গেছে অথবা মাইল্ডার ফর্মে হয়ে গেছে বা অ্যাসিমটোমেটিক হয়ে গেছে বা কন্ট্যাক্টের হিস্ট্রি আছে, বাচ্চা বুঝতেই পারলো না বা মারা বুঝতেই পারলো না কখন কোভিড হয়েছে, কিন্তু একটা তার বডিতে অ্যাকিউট ইনফেকশন হবে যেখানে কোভিড ভাইরাসটা ঢুকবে এবং একটা ডিলেড ইমিউন রেসপন্স হবে। এটা 3 to 4 উইকস টাইম লাগে এবং আমরা ফিচারটা পাবো সাধারণত 3 to 4 উইকস পরে। এখন প্রেজেন্টিং সিমটম কি হতে পারে? এটা আমরা বলেছি যে মাল্টি ইনফ্ল্যামেটরি সিনড্রোম, যেটা বডির বিভিন্ন অর্গানকে ইনভলভ করে। তাহলে পেশেন্ট আমাদের কাছে মেইনলি অবশ্যই 100% অফ পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করবে ফিভার নিয়ে অথবা হিস্ট্রি অফ ফিভার নিয়ে, এবং মোস্ট কমন ফিচার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম থাকবে। এটা পেশেন্ট বলতে পারে পেটে ব্যথা হচ্ছে, ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। এটাকে আমরা আজকে যাদেরকে এই আমার বক্তব্য যারা শুনছেন, আমি একটু বলবো যে নর্মাল একটা পেশেন্ট আমরা যদি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া বলে ট্রিট করে ছেড়ে দিই, আমাদেরকে খেয়াল করতে হবে অবশ্যই একটা কোভিডের হিস্ট্রি আমাকে নিতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এমআইএসসির একটা কমন ফিচার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম, যেটা নর্মাল একটা ভমিটিং অথবা ডায়রিয়া নিয়ে আসতে পারে। র্যাশ, এটা 45 to 60% ক্ষেত্রে পেশেন্টের র্যাশ থাকতে পারে। র্যাশটা সাধারণত আমাদের বডিতে ট্রাঙ্কের মধ্যে থাকতে পারে, ব্যাকে থাকতে পারে, থাইয়ে আসতে পারে। র্যাশটা আমরা দেখবো যে র্যাশ আসছে কিনা, যেটা অনেক সময় বাচ্চাদের বিভিন্ন ভাইরাল ফিভারেও হতে পারে। সুতরাং এই জিনিসগুলি আমরা খেয়াল করব। এর সাথে কনজাংটিভাইটিস আছে কিনা, মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট আছে কিনা, আমরা যেটাকে স্ট্রবেরি টাং বলি, আমাদের চোখটা লাল হয়ে যাচ্ছে কিনা, হাত পা ফুলে যাচ্ছে কিনা। নিউরোকগনিটিভ সিমটম নিয়েও আসতে পারে। এটাও এক ধরনের প্রেজেন্টেশন। আসলে কোভিড যে কত ধরনের হিস্ট্রি নিয়ে আসতে পারে। একটা পেশেন্টের হিস্ট্রি অফ ফিভার নিয়ে আসছে, সাডেনলি আমার কাছে আমরা যদি যেখানেই আমরা পেশেন্ট ট্রিট করছি কিনা, আমাদের ওপিডিতে যেখানে থানা লেভেলে হোক, টার্সিয়ারি কেয়ার লেভেলে হোক, মিড লেভেলে হোক, পেশেন্ট হঠাৎ করে আমার কাছে লেথার্জি নিয়ে আসছে, কনফিউশন নিয়ে আসছে, সিজার নিয়ে আসছে, অবশ্যই আমাকে এই কোভিড এরাতে কোভিডের হিস্ট্রিটা নিতে হবে। রেসপিরেটরি সিমটম, এটা মাইল্ড থেকে সিভিয়ার ফর্মে হতে পারে। গলা ব্যথা, সিম্পল গলা ব্যথা নিয়ে আসতে পারে, শরীর ব্যথা নিয়ে আসতে পারে, সোলেন হ্যান্ড অ্যান্ড ফিট নিয়ে আসতে পারে। এবং ইউনিলেটারাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, যে কোনো একটা চেইনে সার্ভাইকাল অথবা মোস্ট কমনলি সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয়ে থাকে। সুতরাং আমরা এই ফিচারগুলি দেখলাম। এইবার আমরা ক্লিনিক্যাল, এই প্রেজেন্টেশনের পর আমরা এটা ক্লিনিক্যাল এক্সামিনেশন। আজকে আমার আসলে প্রেজেন্টেশনটা যেহেতু এই কয়দিনে মোটামুটি ভালো একটা আলোচনা হয়ে গেছে, তাহলে আমি আশা রাখছি যে মোটামুটি সবাই একটু আমার সাথে ইন্টারাকশনে আসবেন এবং এক্সামিনেশন ফাইন্ডিংটাকে আমি আসলে খুব ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ আপনাদেরকেই আইডেন্টিফাই করতে হবে, এই পেশেন্টগুলিকে আপনাদেরকেই ম্যানেজ করতে হবে এবং যদি সম্ভব হয় টার্সিয়ারি কেয়ারে রেফার সেটাই করতে হবে। একটা পেশেন্ট শক নিয়ে আসতে পারে যদি সিভিয়ার ফর্মে আসে, তাহলে একটা শকের, আমাকে কেউ যদি একজন বলেন যে একজন শকের পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে। আমি তাহলে একটু রিড করি। অনেকগুলো আসছে, যেমন র্যাপিড থ্রেডি পালস বলেছে অনেকে, র্যাপিড হার্ট রেট, হ্যাঁ, কোলকামি স্কিন, লো বিপি, হাইপোটেনশন, র্যাপিড ব্রিদিং, ডিক্রিজ ইউরিনারি আউটপুট, এগুলো বলেছে ওরা। খুবই ভালো, খুবই ভালো। আমি আসলে দেখতে পারলে ভালো হতো, চ্যাট বক্সটা কেন জানি আসছে না। ঠিক আছে, আপনারা যেটা বলেছেন, পালসটা র্যাপিড ফ্রেডি পালস হতে পারে, লো ভলিউম পালস হতে পারে, প্রেশারটা হাইপোটেনসিভ হতে পারে, নট রেকর্ডেবল হতে পারে, পেশেন্টের কনফিউশন স্টেটে থাকতে পারে, অ্যাওয়েকে থাকতে পারে, সিজার নিয়ে আসতে পারে, পেশেন্টের কাম কোল্ড স্কিন থাকতে পারে। সুতরাং এই এক্সামিনেশন ফাইন্ডিং গুলি আমাকে অবশ্যই করতে হবে। পেশেন্টের গায়ে হাত দিতে হবে, পেশেন্টের বিপি মাপতে হবে, পেশেন্টের
রেসপিরেটরি প্যাটার্নটা কেমন সেটা দেখতে হবে, ট্যাকিপনিয়া ট্যাকিকার্ডিয়া আছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে, এবং স্কিন কালারটা চেঞ্জ হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এরপর মিউকোকিউটেনাস ফাইন্ডিং এর মধ্যে আমরা যদি যেটা বলেছিলাম যে চোখে আমরা দেখব যে রেড অর সোলেন লিপ আছে কিনা, স্ট্রবেরি টাং আছে কিনা। মায়োকার্ডিয়াল ডিসফাংশনের ফিচার অলরেডি আমরা কিছুটা আলোচনা করে ফেলেছি, যে মায়োকার্ডিয়াল হার্ট ফেলিয়ারের ফিচার নিয়ে আসতে পারে, পেরিকার্ডাইটিসের ফিচার নিয়ে আসতে পারে। পেশেন্ট ডিফারেন্ট ফর্ম অফ অ্যারিথমিয়া থাকতে পারে। আমরা যখন একটু হাত রাখছি আমরা দেখব পালসটার ভলিউমটা কেমন, রেগুলার কিনা, ইরেগুলার কিনা, অথবা আমরা এটা হার্টের রেটটা কম মনে হচ্ছে কিনা, হার্টের রেটটা বেশি মনে হচ্ছে কিনা, এবং এটা কোনো একটা রিদম মেপে আসছে কিনা। আমরা এটা সিম্পল এই পালস থেকে আমরা এই জিনিসটা আমরা বুঝে যেতে পারি। বাচ্চাদের আমাদের যেটা হয় যে বাচ্চাকে আমরা মার কোলে রেখে এক্সামিন করি, সুতরাং বাচ্চাকে যদি আমি আমার কাছে নিয়ে এক্সামিন করতে চাই তাহলে সেটা আসলে পসিবল না, সুতরাং মার কোলে রেখে আমরা তার পালসটা আমরা ফিল করে ফেলবো। রেসপিরেটরি ফেলিয়ার কিভাবে আসতে পারে, ট্যাকিপনিয়া নিয়ে আসতে পারে, চেস্ট ইনড্রয়িং নিয়ে আসতে পারে, স্যাচুরেশন কমে যেতে পারে, আমাদের শ্যালো রেসপিরেটরি ব্রিদিং হতে পারে, অ্যাসিডোটিক ব্রিদিং হতে পারে। এই ফিচারগুলো আমরা রেসপিরেটরি ফেলিয়ারের হিসেবে এগুলো আমরা খুঁজবো। কিডনি ইনজুরির জন্য কি আসতে পারে, কিডনি ইনজুরির জন্য পেশেন্টের অ্যানিউরিয়া নিয়ে আসতে পারে, হাইপারটেনশন নিয়ে আসতে পারে, হেমাচুরিয়া নিয়ে আসতে পারে, অনেক কিছু আসতে পারে, ইউটিআই হিসেবে আসতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমরা হিস্ট্রিতেও নিব এবং আমরা এক্সামিনেশনও করব। সেরোসাইটিস ডিফারেন্ট লেভেলে আমাদের যেখানে প্লুরাল ইফিউশন নিয়ে আসতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে আসতে পারে, অ্যাসাইটিস নিয়ে আসতে পারে। আমরা এইগুলো আমরা এমবিবিএস লেভেলে আমরা এগুলো পরীক্ষা করেছি, এটা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। প্লুরাল ইফিউশন কি হলো, অসকালটেশনে আমরা কি ধরনের পাচ্ছি, ব্রেথ সাউন্ডটা আমরা কেমন পাচ্ছি, পেরিকার্ডিয়াল ইফিউশনে হার্ট সাউন্ডটা কেমন পাচ্ছি এবং মাফেল কিনা সেটা আমরা দেখব। এবং অ্যাসাইটিসের জন্য আমরা একটু বাচ্চাকে দেখব, পেটটা দেখব যে এখানে অ্যাসাইটিস আছে কিনা, লিভার বড় হয়েছে কিনা, হেপাটোমেগালি আছে কিনা সেটা আমরা একটু খুঁজবো। আর নিউরোলজিক্যাল ইনভলভমেন্টের মধ্যে আমরা গ্লাসগো কমা স্কেল করে এনকেফালোপ্যাথির কোন স্টেজে আছে, ওরিয়েন্টেশনটা কেমন আছে, পেইন টাচ, এই নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করব। সিজার যদি হয়ে থাকে, কনভালশন যদি হয়ে থাকে, আমরা টোনটা কেমন সেটা দেখব, পেশেন্ট কমাতে আছে কিনা। মেনিনজো এনকেফালাইটিসের ফিচার নিয়েও আসতে পারে অনেক পেশেন্টের। আমরা যারা এখানে পেডিয়াট্রিশিয়ান বা যারা মেডিকেল অফিসার আছে একটু খেয়াল করে শুনবেন, টিপিক্যাল ফিচার অফ মেনিনজাইটিস, বাট আমাকে হিস্ট্রি নিতে হবে যে কোভিড ছিল কিনা, এবং কোভিড ছিল কিনা, কারণ কোভিডের একটা প্রেজেন্টেশন নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হতে পারে। মেনিনজাইটিসের জন্য আমার ফোকাল মেনিনজাইটিসের জন্য আমাদের কনভালশনের পোস্ট কনভালশনের যেই আমরা টোনটা, আমাদের যে লস, সেই জিনিসগুলি আমাদেরকে এখানে খেয়াল করতে হবে। এবার আমরা যদি বলি, এতদিন আমরা একটু দেখে আসছি ল্যাবরেটরি ফাইন্ডিং এর মধ্যে একটা পেশেন্টকে যদি কোভিড সাসপেক্ট করি, এবার একটু আনমিউট করে বলবেন আমরা ইনফ্ল্যামেটরি মার্কার কি কি দেখি, কি কি ইনভেস্টিগেশন করতে দিই। আমরা এখন দেখি যে আপনারা যেটা বললেন ঠিক আছে, আমরা আগে ব্লাড সেলের মধ্যে কি ধরনের পেতে পারি। এখানে লিম্ফোসাইটের, এটা যেহেতু ভাইরাল একটা ইনফেকশন, এখানে আমার লিম্ফোসাইটের আমার ইমিউনোমিডিয়েটেড হচ্ছে লিম্ফোসাইটোপেনিয়া হবে, নিউট্রোফিলিয়া হবে, কিছুটা এনিমিয়া হতে পারে, প্ল্যাটিলেট কাউন্ট এখানে কমে যেতে পারে। এটা আমরা যদি সিবিসি করি তাহলে। আর মার্কারের মধ্যে আমরা যদি দেখি, আপনারা যেটা বললেন যে সিআরপিটা রেজড থাকবে অলমোস্ট ইন 100% কেসেস, ইএসআরটাও মোস্টলি অল পেশেন্টে আমাদের রেজ থাকবে। এছাড়া আমরা যেটা দেখছি ডিডাইমার, ফিব্রিনোজেন, ফেরিটিন, প্রোক্যালসিটোনিন, ইন্টারলিউকিন 6, এই মার্কারগুলিও আমাদের ইনফ্ল্যামেটরি মার্কার এবং এগুলো আমাদের বেশি থাকবে। আর আমরা হার্টে যেহেতু ইনভলভ হতে পারে, সুতরাং হার্টের মার্কারগুলিও আমরা করতে দিব যদি পেশেন্টের সিমটম আমার কার্ডিয়াক মনে হয়। এবং এটা হচ্ছে আমরা ট্রোপোনিন 90%, 50 to 90% ক্ষেত্রে ট্রোপোনিন আই, অথবা হচ্ছে ইন্টারমিনাল প্রো বিএনপি অথবা বিএনপি, এটা বাড়তে পারে, অথবা সিকেএমবি। এই তিনটা হচ্ছে আমাদের কার্ডিয়াক মার্কার। কার্ডিয়াক কতটুকু ইনভলভমেন্ট, এর সিভিয়ারিটি কত, এটা বোঝার জন্য এই মার্কারগুলি আমাকে হেল্প করবে। এছাড়া আমাদের যদি লিভারকে ইনভলভ হয় তাহলে হাইপোঅ্যালবুমিনিয়া হতে পারে। এছাড়া লিভার এনজাইম বেড়ে যেতে পারে, ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ বেড়ে যেতে পারে, অথবা হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া হয়ে যেতে পারে। আর অবশ্যই আমরা কোভিড টেস্ট করব, এটা আরটিপিসিআর এবং সেরোলজি টেস্টটা করব।
আমরা যদি একটু বলি যে আমি বলেছি যে হাইপার ইনফ্লামেটরি সিনড্রোম সেটা অ্যাকিউট ইনফেকশন হয়ে যাবে পোস্ট মানে 3 থেকে 4 সপ্তাহে আমরা সাধারণত এই ফিচারগুলি পাবো, আমার কাছে 3 থেকে 4 সপ্তাহ পরে আসবে। এই ক্ষেত্রে আরটিপিসিআর কি পজিটিভ হওয়ার চান্স বেশি না নেগেটিভ হওয়ার চান্স বেশি? আরটিপিসিআর পোস্ট ইনফেকশন ফেজে অ্যাকিউট ইনফেকশন থেকে 3 থেকে 4 সপ্তাহ পরে পজিটিভ হওয়ার চান্স বেশি না নেগেটিভ হওয়ার চান্স বেশি? নেগেটিভ। ভেরি গুড, ভেরি গুড। আবার আমাদের মোস্ট অফ দ্য কেসে আমরা নেগেটিভ পাওয়ার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে আমাদের কিছু পেশেন্টকে আমরা 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে করাচ্ছি, নেগেটিভই হচ্ছে না, ইনফেক্টিভিটি চলে যায় 14 ডেজ পরে, কিন্তু নেগেটিভ হচ্ছে না। সুতরাং মোস্টলি এখানে তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে আরটিপিসিআর নেগেটিভ হবে। আর সেরোলজিতে কি হবে, আমার টাইটারটা কেমন হবে? যেহেতু একটা ইনফেকশন হয়েছে আমার বডিতে একটা টাইটার থাকবে, তাহলে টাইটারটা এখানে পজিটিভ হবে। ঠিক আছে, এটা কি পোল দেওয়া সম্ভব? হ্যাঁ, নজরুল পোলটা দিয়ে দেন। আমি এই MIS এ চিলড্রেনে কি কি ইসিজি অ্যাবনর্মালিটি আমরা পেতে পারি, এখানে কেউ কিন্তু দেখবে না, আপনারা সবাই আনসার করবেন। কে কি আনসার করলে এটা জানে না। আমার এতে আছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, বিতে আছে কিউটি প্রলঙ্গেশন, সিতে আছে এভি কন্ডাকশন অ্যাবনর্মালিটি রিলেশন, ইতে আছে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, এফ এ আছে অল। কার কাছে কোনটা কি মনে হয় জাস্ট যেটা হবে সেটা ক্লিক করে সাবমিট করে দেন। এখানে আমাদের যেটা এ সাইনাস ট্যাকিকার্ডিয়া 53% আসছে, আর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অল 27%। ঠিক আছে, আমরা এতদিন আসলে এই লেকচারগুলি আমাদের মোটামুটি হয়ে গেছে, এবং আমি আমার ইনিশিয়াল যেটাতে বলেছিলাম যে অ্যারিথমিয়া অনেক টাইপের অ্যারিথমিয়া হতে পারে। এইখানে আসলে সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে কার্ডিয়াক ইনভলভমেন্টের জন্য, কিউটি প্রলং হতে পারে, এভি কন্ডাকশন এভি নোডের উপরও কাজ করতে পারে, মাল্টিপল জায়গা থেকে ফোকাই থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হতে পারে। এটা একটা এমন ভয়ঙ্কর অসুখ আসলে অ্যারিথমিয়ার কাউকে মোটামুটি ছাড়ে না। তো অল যারা দিয়েছেন তারাই হচ্ছে আসলে মানে এখানে যা আছে সবগুলি হবে। এবং আমি আরেকটা আপনাদের যারা এখানে অ্যাডাল্টে কাজ করেন তাদের জন্য আরেকটা বলছি, এখানে সাইনাস ট্যাকিকার্ডিয়া আমার 1 বছরের একটা বাচ্চা আসছে, হার্ট রেট হচ্ছে 120। এটা কি সাইনাস ট্যাকিকার্ডিয়া? মানে এই হার্ট রেটটা কি 1 বছরের বাচ্চার জন্য ট্যাকিকার্ডিয়া? কারণ আমরা ট্যাকিকার্ডিয়ার ডেফিনেশনে পড়ি মোর দেন 100 যদি হয় তাহলে সেটা ট্যাকিকার্ডিয়া। তাহলে এই বাচ্চাকে কি আমরা ট্যাকিকার্ডিয়া বলবো 1 বছরের বাচ্চাকে 130-তে? ফিজিওলজিক্যালি অ্যাট বার্থ আমাদের বাচ্চাদের হার্ট রেট 140 থেকে 150 থাকে, বাচ্চা যত বড় হতে থাকে তত হার্ট রেটটা কমতে থাকে, কিন্তু 1 বছরের জন্য 120-30 সেটা হচ্ছে নর্মাল। সুতরাং এটা আমরা ট্যাকিকার্ডিয়াতে ফেলবো না। এটাকে আমরা কিভাবে করতে পারি, আমাদের এখানে একটা 95th সেন্টাল বা জি স্কোর আমাদের যেটা বলে, তাতে আমরা যদি 95th যত তার হার্ট রেট থাকবে তার থেকে বেশি যদি হয় সেটাই হচ্ছে আমাদের সাইনাস ট্যাকিকার্ডিয়া। আজকে আমি ইসিজির এই জিনিসে যাচ্ছি না, কারণ এগুলো আপনাদের সবগুলি দেখানো হয়ে গেছে। আমরা তাহলে ইনভেস্টিগেশনে ছিলাম, আমরা ব্লাডের ইনভেস্টিগেশন করলাম, কার্ডিয়াক মার্কার দেখলাম, আমরা ইসিজি দেখলাম, ইসিজি ফাইন্ডিং কি, চেস্ট রেডিওগ্রাফ। এখন রেসপিরেটরি আমাদের যেটা যেহেতু মাল্টি সিস্টেম ইনভলভ হয়, এখানে লাংস একদম ক্লিয়ার হতে পারে, এখানে লাংস একদম ARDS পর্যন্ত ফিচার নিয়ে আসতে পারে। এই এক্সট্রাটাতে আমরা যেমন একটু গ্রাউন্ড গ্লাস পাচ্ছি, এখানেও প্যাচি ওপাসিটি এবং এক্সটেন্সিভলি এই পেশেন্টের আমার পেরিফেরালি এবং সেন্ট্রালিও আমাদের এখানে অনেক শ্যাডো আছে। চেস্ট রেডিওগ্রাফটা ভেরি ইম্পর্টেন্ট এই ইসিজি এবং এক্সরে, যেটা আমরা অল লেভেলে করতে পারি। সুতরাং এই দুইটা আমাদেরকে খুব সুন্দর গাইড করবে। এরপর হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। এটা আসলে সব জায়গায় পসিবল না, কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য আমি এটা বলবো যে ইকোকার্ডিওগ্রাফি এভরি কোভিড পেশেন্টকে ইকোকার্ডিওগ্রাফি করাতে হবে। এখন যদি কোনো ক্ষেত্রে আমার পেশেন্টের সিমটম নিয়ে আসছে, পেশেন্ট চেস্ট পেইন বা হার্ট ফেলিয়ারের ফিচার দিচ্ছে, আমি ইকো করতে পারছি না, আমি ইকোর জন্য ওয়েট করব না, আমাকে কার্ডিয়াক ধরে আমাকে ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। কারণ আমি যদি এই কার্ডিয়াক ইনভলভমেন্ট আমি যদি ট্রিট না করি তাহলে হচ্ছে পেশেন্ট আমাদের পরবর্তীতে এটার মোর গ্রেভ ফর্মের সিভিয়ার কমপ্লিকেশন নিয়ে আসবে।
ইকোকার্ডিওগ্রাফি আমি অত ডিটেলস যাব না, এখানে এলভি ডিসফাংশন পাওয়া যায়, করোনারি অ্যাবনর্মালিটি পাওয়া যায়, যেটা ফর্ম থাকে ডাইলেটেড থেকে অ্যানিউরিজম, জায়েন্ট অ্যানিউরিজম নিয়ে আসতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন আসতে পারে, অথবা মাইট্রাল রিগার্জিটেশন নিয়ে আসতে পারে। আর করোনারি অ্যাবনর্মালিটি আমরা ইকোতে খুব সুন্দর বাচ্চাদের বুঝতে পারি। এখানে মেইনলি ইনভলভ করে লেফট মেইন করোনারি আর্টারিকে, আদার করোনারি আর্টারিকেও আমাদের এলএডি এলসিএক্স কেও ইনভলভ করে, যেটা আমাদের খুব পেরিফেরিতে চলে যাচ্ছে সেটা আমরা আসলে ইকোতে ভালো বুঝতে পারি না। আর সেটা সিটি এনজিওগ্রাম, এই সিটি এনজিওগ্রামের ফ্যাসিলিটি আসলে সবখানে থাকে না, এবং এমআরআইও আমাদের দেশে খুব কম। সুতরাং আমরা যেটা আসলে আমাদের এখন আছে ইকোটা, তারপরও অনেক সেন্টারে হচ্ছে, সুতরাং ইকো করাতে পারি। আর যদি আমার জায়েন্ট অ্যানিউরিজম হয়, ফলো আপে পেশেন্ট আসছে, আমার পেশেন্টের ইমপ্রুভ হচ্ছে না, তাহলে আমি আমার পেশেন্টের সিটি এনজিওগ্রাম বা এমআরআই অ্যাডভাইস করতে পারি। এখন আমি যে এমআইএসসি বললাম, এটার বেস ডেফিনেশন সিডিসি এক ধরনের দিয়েছে, ডব্লিউএইচও এক ধরনের দিয়েছে, মোটামুটি ওরা সবাই কাছাকাছি দিয়েছে। কিছু আমি ডিফারেন্সটা যেটা বলছি, এখানে সিডিসিতে আমরা দেখতে পাচ্ছি যে এইজটা 21 বছরের নিচে, আর ডব্লিউএইচও যেটা বলেছে 0 to 19 ইয়ার্স। এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে ফিভারে একটু এখানে ডিফারেন্স আছে, যে সিডিসি বলেছে জ্বর নিয়ে 24 ঘন্টার হিস্ট্রি হলেই হবে, 24 ঘন্টা বা তার বেশি। অথবা আমরা যদি দেখি যে পেশেন্ট আমাকে হিস্ট্রি দিচ্ছে যে আমার একদিন আগে জ্বর ছিল, সিডিসি তাকেও ইনক্লুড করেছে। কিন্তু ডব্লিউএইচও বলেছে জ্বর অ্যাটলিস্ট 3 ডেজ অথবা তার বেশি থাকতে হবে। এরপরে যে ইনভেস্টিগেশন এবং অর্গানিক ইনভলভমেন্ট বলেছে, এটা ডব্লিউএইচও এবং সিডিসির মধ্যে একই। আমরা যে মার্কারগুলি এতক্ষণ পড়ে এসেছি, সেই আমাদের মার্কারগুলি ব্লাড মার্কার এবং কার্ডিয়াক মার্কার, ইনফ্ল্যামেটরি মার্কার, এগুলো আমাকে দেখতে হবে। এবং আমাদের সিস্টেমের অ্যাটলিস্ট 2টা সিস্টেম, আমার যদি কার্ডিয়াক হয়, সাথে যদি আমার ইনফ্ল্যামেটরি মার্কার বেশি থাকে, আমার 2টা অর্গান মানে ব্লাড এবং কার্ডিয়াক হয়ে যাচ্ছে। অথবা আমাদের যদি সেরিব্রাল হয় এবং সাথে আমার ব্লাড ইনফ্ল্যামেটরি মার্কার হয়, সেখানে 2টা হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট আমাকে 2টা সিস্টেম, 2 or more অর্গান যদি ইনভলভ হয়, তাহলে আমরা তাকে ডিফাইন করতে পারি মাল্টি ইনফ্ল্যামেটরি সিস্টেমিক ডিজিজ ইন চিলড্রেন। অবশ্যই আমাকে এখানে কোভিড টেস্ট করতে হবে। এই ডিফারেন্স বিটুইন কাওয়াসাকিতেও মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়, করোনারি ইনভলভমেন্ট হয়, কার্ডিয়াক ফেলিয়ারের ফিচার আসে, কিন্তু ডিফারেন্সটা কি, যে ওদের এই কোভিড সেরোলজি যেটা পজিটিভ আসে, সেটা আমাদের কাওয়াসাকিতে আসে না। সুতরাং এখানে আমাকে আরটি নেগেটিভ হবে, অথবা কোভিডের একটা হিস্ট্রি দিবে, বা ফ্যামিলি মেম্বার সাফার করছিল, বাচ্চা অ্যাসিমটোমেটিক ছিল, এখন এই ফিচারগুলি নিয়ে আসছে, সেটাকেও আমাকে ইনক্লুড করতে হবে। সুতরাং এইটা হচ্ছে আমাদের একটা সিডিসির এবং ডব্লিউএইচওর ডেফিনেশন। আমরা কেউ এই ডেফিনেশনের বাইরে যাব না, তাহলে ওভার ডায়াগনোসিস বা আন্ডার ডায়াগনোসিস হবে। আমি আর পোল দেই না, পোল দিল তো আটকে যাচ্ছি। এখন কেউ যদি আমাকে একটু বলতে পারতেন যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে। একটা পেশেন্ট মাল্টি সিস্টেম নিয়ে আসছে, রেসপিরেটরি ফেলিয়ার নিয়ে আসছে, ইনফ্ল্যামেটরি মার্কার নিয়ে আসছে। ওটা আবার দিয়ে দেখি কি হয়, মানে ট্রাই করি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে পোলটা চলে এসছে। এতে হচ্ছে অ্যাকিউট কোভিড-19, কাওয়াসাকি ডিজিজ, স্টেফাইলোকক্কাল আর স্ট্রেপ্টোকক্কাল টক্সিন মিডিয়েটেড টক্সিক শক সিনড্রোম, ভাইরাল ইনফেকশন, এনি ভাইরাল ইনফেকশন, এন্টেরো অথবা অ্যাডিনো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট টক্সিক শক সিনড্রোম অথবা স্টেফাইলোকক্কাল বলেছে, এবং 7% বলেছে অ্যাকিউট কোভিড, আর মেজরিটি বলেছে 71% অল। এক্সিলেন্ট, কারণ অ্যাকিউট কোভিড-19ও আমার এমআইএসসির একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেখানে শুধু কার্ডিয়াক ইনভলভমেন্ট হচ্ছে, সেখানে আমরা এমআইএসসি বলছি। আর অ্যাকিউট কোভিড-19 এর ফিচারটাও অনেকটা এই ধরনের থাকে। কাওয়াসাকি কেউ বলেন নাই, কিন্তু কাওয়াসাকি একটা স্ট্রং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এটার। আর স্টেফাইলোকক্কাল যেটা, এটাও একটা ডায়াগনোসিসে আসে, ভাইরাল যে কোনো, যেমন এন্টেরোকক্কাই বা অ্যাডিনোভাইরাস দিয়েও এই আমার স্কিন পিলিং, রেডনেস, কনজাংটিভাইটিস এগুলো নিয়ে আসতে পারে। সুতরাং যারা অল দিয়েছেন এবং মেজরিটি অলের পক্ষে দিয়েছেন, সুতরাং আমার মনে হয় আপনারা ভালোই বলতে পেরেছেন। এখন আমরা যে বললাম যে অ্যাকিউট কোভিড-19 থেকে আমরা এমআইএসসি আসলে কিভাবে ডিফারেন্স বুঝবো। মোস্ট অফ দ্য এমআইএসসি হচ্ছে আমার প্রিভিয়াসলি হেলদি চাইল্ডে হয়, কিন্তু অ্যাকিউট কোভিড-19 যারা নিয়ে আসছে
তারা আন্ডারলাইং মানে তাদের সিভিয়ার ফর্মে যদি তারা আসে, দেখা যাবে তাদের কারো ইমিউনোকম্প্রেসিভ ডিজিজ আছে, অথবা কারো কিডনি ডিজিজ আছে, অথবা কেউ ক্যান্সার পেশেন্ট, তাদেরকেই তারা আসলে হাই রিস্ক গ্রুপের পেশেন্ট, সুতরাং তাদেরই অ্যাকিউট কোভিড এর ফিচারটা বেশি আসে। কিন্তু আমরা এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এমআইএসসি কার আসছে, হেলদি পপুলেশন আসছে। এবং এটা কোন কারণে আসলে এই হেলদি পপুলেশনে এমআইএসসি হচ্ছে, এটা এখনো আমরা সেটা আইডেন্টিফাই, এখনো আমাদের কোনো ভালো সেই ধরনের এক্সপ্লেনেশন আসেনি। এমআইএসসি সাধারণত একটা সাসপেক্টেড কোভিড এর ইনফেকশনের হিস্ট্রি আগে থাকবে, কিন্তু অ্যাকিউট কোভিড-19 সে অ্যাকিউটলি ইনফেক্টেড হয়েছে, প্রথমবারই ইনফেক্টেড হয়েছে। এবং রেসপিরেটরি সিমটমটা এটা থাকে সেকেন্ডারি টু শক অথবা কার্ডিয়াক ফাংশনের জন্য এমআইএসসির রেসপিরেটরি সিমটমটা থাকে। এবং মায়োকার্ডিয়াল ডিসফাংশন এবং শক বেশি থাকে কোথায়, মাল্টি ইনফ্ল্যামেটরি সিস্টেমিক ডিজিজে। জিআই সিমটম কোথায় বেশি থাকে, আমার এমআইএসসিতে। মিউকোকিউটেনিয়াস এটাও হচ্ছে মেইনলি থাকে আমার হচ্ছে এমআইএসসিতে। ইনফ্ল্যামেটরি মার্কার গুলিও মোর রেইজ থাকে আমার এমআইএসসিতে, এবং অ্যান্টিবডি টাইটার হায়ার থাকে এমআইএসসিতে। তাহলে আমরা বুঝতে পারছি এমআইএসসির সিভিয়ারিটিটা মোর কমপ্লিকেটেড দেন অ্যাকিউট কোভিড-19। এবং কাওয়াসাকি থেকে আমরা কিভাবে জানি, আমরা একই ধরনের ফিচার কাওয়াসাকিতে, কিন্তু এমআইএসসি এবং কাওয়াসাকির ডিফারেন্সটা কিভাবে করি। এমআইএসসি সাধারণত ওল্ডার গ্রুপে হয়, কাওয়াসাকি সাধারণত লেস দেন 5 ইয়ার্সে হয়, এবং মোর লাইকলি টু প্রেজেন্ট উইথ শক নিয়ে প্রেজেন্ট করে এমআইএসসি। এবং কার্ডিয়াক ইনভলভমেন্টটা এমআইএসসিতে বেশি হয় দেন কাওয়াসাকি ডিজিজ। কাওয়াসাকিতে হয় 10 to 20%, এবং আমাদের এমআইএসসিতে হচ্ছে 60%। এবং এখানে ট্রোপোনিন এবং বিএনপি মোর লাইকলি এলিভেটেড থাকে এমআইএসসিতে, এবং হায়ার টোটাল কাউন্ট, নিউট্রোফিল, সিআরপি, ফিব্রিনোজেন এটা বেশি থাকে হচ্ছে এমআইএসসিতে। লিম্ফোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া এটাতেও হচ্ছে এমআইএসসিতে থাকে। আর এখানে হচ্ছে মোর ডিফিউজ এন্ডোথেলিয়াল ইনভলভমেন্ট থাকে, এখানে ইন্টারলিউকেন 1। আমাদের এখানে যেটা মনে রাখার যে এমআইএসসি মোর গ্রেভ ফর্ম বড় বাচ্চাদের হচ্ছে মার্কার এবং প্রেজেন্টেশন মোর গ্রেভ ইন এমআইএসসি, এবং অবশ্যই হিস্ট্রি অফ কোভিড থাকবে এমআইএসসিতে, যেটা কাওয়াসাকিতে থাকবে না। এখন ম্যানেজমেন্টে এটাতে আমি বেশি যাচ্ছি না, জাস্ট এটা আমরা যেটা করি যে আইভিআইজি করি, পেশেন্টের প্রেজেন্টেশন অনুযায়ী আমরা সাপোর্টিভ কেয়ার দিব। পেশেন্ট যদি শকে আসে তাহলে আমরা আইসিইউতে ম্যানেজ করব, পেশেন্ট যদি মাইল্ডার ফর্মে আসে তাহলে আমরা ওয়ার্ডে ম্যানেজ করব, এবং পেশেন্টের যদি আমার আইসিইউতে ভেন্টিলেটর, রেসপিরেটরি আমার ইনস্টেবিলিটি থাকে তাহলে ভেন্টিলেটরি সাপোর্ট দিব। আমরা আইভিআইজি স্টার্ট করব, স্টেরয়েড দিব, শকের ম্যানেজমেন্ট করব, এবং অবশ্যই ক্লট যাতে না হয় সেটার জন্য অ্যান্টিকোয়াগুলেশন অথবা অ্যান্টিপ্ল্যাটিলেট দিব। আর ডিসচার্জ প্ল্যানে হচ্ছে কি, পেশেন্ট যেই সিমটম নিয়ে আসবে সেটা ডিসঅ্যাপিয়ার করলো কিনা, ফাংশনালি ইমপ্রুভ করছে কিনা সেটা আমরা অবশ্যই এটা আমরা দেখব, এবং ইনফ্লামেটরি মার্কারগুলি কমের দিকে যাচ্ছে কিনা সেটা খেয়াল করব, কার্ডিয়াক মার্কারগুলি ডাউন ট্রেডিং কিনা সেটা দেখব। এবং সাধারণত এলভি ফাংশনটা আমার নর্মাল হয়ে যায় 30 ডেজের মধ্যে, এবং 90 ডেজের মধ্যে অলমোস্ট অল পেশেন্টের আমার নর্মাল হয়ে যাচ্ছে। করোনারি অ্যানিউরিজমও ঠিক একইভাবে 30 ডেজের মধ্যে আমাদের নর্মাল হয়ে যায়, বাট ইন ফিউ কেসেস যেখানে জায়েন্ট অ্যানিউরিজম অনেক বড় হয়ে যাচ্ছে সেটা একটু সময় বেশি নেয়। আমি মনে হয় ন্যান্সিপা পোলটা না দিই, তবে এটা দেখে ফেলেছে, এটা আসলে ওরা চ্যাট বক্সে লিখে ফেলুক, অসুবিধা নেই। আমার ইয়াটা চলে আসছে, ঠিক আছে। আমি এবার আমি যদি সামেশন করি যে এমআইএসসি কিভাবে আসছিল পেডিয়াট্রিক পপুলেশনে, যে একটা কোভিড এর হিস্ট্রি থাকবে অথবা কন্ট্যাক্টের হিস্ট্রি থাকবে, এবং ইনফেকশনের 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আমার কোভিডটা মাল্টি সিস্টেমকে ইনভলভ করবে। এখানে ফিভার 100% পেশেন্টে থাকবে, 2 or more অর্গানকে ইনভলভ করবে। এবার যদি আমি আমার কেসগুলিতে যাই, আমি একটু পার্টিসিপেশনটা অ্যাক্টিভলি চাচ্ছি। একটা 10 বছরের ছেলে কমপ্লেইন অফ ফিভার ফর 13 ডেজ, সাথে অ্যাবডোমিনাল পেইন আছে, ভমিটিং আছে, তার র্যাশ আছে 10 ডেজ ব্যাক থেকে তার র্যাশটা আছে যেটা অলমোস্ট চলে যাচ্ছে, রেডনেস অফ আই অ্যান্ড টাং আছে, পিলিং অফ স্কিন অফ বোথ পাম অ্যান্ড সোলে আছে। তার একটা হিস্ট্রি ছিল 4 সপ্তাহ আগে তার একটা লো গ্রেড ফিভার ছিল, এবং তার বাবারও ঠিক একটা মাইল্ড ফিভারের একটা হিস্ট্রি আছে। আমরা যদি এক্সামিনেশনটা করি,
যেটা আমরা একটা বাচ্চা তার ওয়েটটা 22 কেজি, চোখটা মাইল্ডলি কনজেস্টেড, মিউকোকিউটেনিয়াসের সিনড্রোমের মতো স্ট্রবেরি টাং, ক্র্যাকড লিপস, এবং আমরা যদি দেখি পিলিং অফ দ্য হ্যান্ড আছে, এখানে যেটা তার কিছুটা ফাস্ট ব্রিদিং আছে, ট্যাকিকার্ডিয়া আছে বাট রেগুলার পালস, এবং পেশেন্টের প্রেশার এবং স্যাচুরেশন ভালো আছে, কোনো মেগালি নাই। এটা প্রফেশনাল ডায়াগনোসিস কি হতে পারে? এটা বলা উচিত। প্রফেশনাল ডায়াগনোসিস আনমিউট করে বলেন আপনারা। প্রফেশনাল ডায়াগনোসিস এটা কি হতে পারে? পেশেন্টের একটা জ্বরের হিস্ট্রি আছে, পেশেন্টের এখানে স্কিন পিলিং আছে, র্যাশ আছে, হাই কনজেস্টেড আছে, ফিচারের মধ্যে ভমিটিং এবং অ্যাবডোমিনাল পেইন আছে। কাওয়াসাকি, আমরা একটা রেসপন্স পেয়েছি। আচ্ছা, আর কেউ কিছু বলবে? এটা এমআইসি হতে পারে, কারণ তার ফাদারেরও ফিভারের হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে। ভেরি গুড। আসলে ফিচার গুলি কিন্তু কাওয়াসাকি লাইক। এমআইএস এর একটা ফিচার হচ্ছে কাওয়াসাকি লাইক। এখন আমার এখানে আমি ক্লুটা কি দিয়েছিলাম, যে আমার ক্লু না, আসলে এটা সত্যিকারের পেশেন্ট যার হচ্ছে একটা ফিভার 4 সপ্তাহ আগে, তারও একটা ফিভারের হিস্ট্রি ছিল এবং বাবারও মাইল্ডার ফর্মে ছিল, যেটা অন কোয়ারিতে তারা এটা বলেছে। এবং তার কোন কোন সিস্টেমকে ইনভলভ করেছে? তার ফিভারের হিস্ট্রি মধ্যে 4 আওয়ার কোন কোন সিস্টেমকে ইনভলভ করেছে? জিআইটি করেছে, জিআইটি ছিল, তার লুজ মোশন ছিল, অ্যাবডোমিনাল পেইন ছিল, সিস্টেমকে ইনভলভ করেছে, স্কিনকে মিউকোকিউটিনাস ইনভলভমেন্ট, দুইটা সিস্টেম অলরেডি হয়ে গেছে, অলরেডি ইনভলভ করেছে। আর কিছুটা ডিস্ট্রেস ছিল, মাইল্ডলি ট্যাকিপনিক ট্যাকিকার্ডিয়া ছিল। ঠিক আছে? তাহলে আমরা ক্লিনিক্যালি কিন্তু আমরা দুইটা জিনিস পেয়ে যাচ্ছি, একটা মোর দেন টু সিস্টেম অথবা মোর দেন 2 সিস্টেম, সাথে হচ্ছে আমরা একটা হিস্ট্রি অফ কোভিড, যেটা একটা ল্যাগ ফেজ 3 থেকে 4 সপ্তাহ ছিল। তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন। আমরা এই পেশেন্টকে কি ইনভেস্টিগেশন করতে দিব? বলেন আপনারা, পার্টিসিপেন্টরা রেসপন্স করেন। আমরা ব্লাডের মধ্যে কি করতে দিব? ইনফ্লামেটরি মার্কার দেখতে হলে আমরা কি ইনভেস্টিগেশন করতে দিব? সাইমা, আপনি বলছিলেন, বলেন। জি ম্যাম। আমরা তো হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন গুলো করবো, সিবিসি, সিআরপি, তারপর চেস্ট এক্সরে করবো, যেহেতু তার একটা ডিস্ট্রেসের হিস্ট্রি আছে। তার অ্যাকুট ফেজ রিঅ্যাক্টেন্ট যেগুলো, ফেরিটিন, দেন ডি ডাইমার টেস্ট, এগুলো ল্যাকটেড ডিহাইড্রোজেনেস, এগুলো করবো। আর যে যদি কার্ডিয়াক ইনভলভমেন্ট, তার ওরকম কমপ্লেন ছিল না যদিও, কিন্তু এমআইসি যেহেতু আমার ডায়াগনোসিস, সেক্ষেত্রে তার ইকো আমরা হচ্ছে গিয়ে করাবো। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। আমরা ইসিজি করাবো না? জি জি জি, ইসিজি করাবো। জি, আমাদের হাতের কাছে আছে ওইটা, এক্সরে, ইসিজি এবং ব্লাডের ইনভেস্টিগেশন মোটামুটি। তাহলে আমরা সেটা করাবো। তাহলে আমরা তিনটা লাইনে, এবং অবশ্যই আমরা আরটিপিসিআর এবং সেরোলজি, এটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পেশেন্টের, যেটা দেখতে পাচ্ছি যে সিআরপি রেইজড আছে, টোটাল কাউন্ট রেইজড আছে, লিম্ফোপেনিয়া আছে, প্রোবিএনপিটা অনেক বেশি, ট্রোপোনিন আই বেশি, ফেরিটিন বেশি আছে, এলডিএইচ বেশি আছে, ডিডাইমার বেশি আছে, শুধু রেনাল ফাংশনটা ভালো আছে, এবং এই এসজিওটিটাও মাইল্ডলি রেইজড। আমরা সার্স, এটা কোভিড নেগেটিভ এবং তার টাইটার পাওয়া যায়। এবং আমরা পরে যেটা করলাম চেস্ট এক্সরেটা এখানে আমরা মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি। ইকো আমরা করেছি, ইকোতে সেই পেশেন্টের জায়েন্ট অ্যানিউরিজম আছে, এটা যদি আমরা দেখি একটা ফিউজিফর্ম, এটা ইকোতে আমরা জায়েন্ট অ্যানিউরিজম পেয়েছি। আমরা এটা আসলে আমি বেশি দূর যাব না, তবে একটু জানার জন্য, কারণ এটা প্রত্যেক পেশেন্টের লাইফ এন্ড ডেথের ব্যাপার। সুতরাং এটাতে আমরা যদি ইগনোর করি, একটা পেশেন্ট এমআইএসে নিয়ে আসছে, আমরা ইকোটা কি করাবো যদি কার্ডিয়াক আমার সিমটম না থাকে?
এবং যদি হুম। করাই কখন করাবো? ইকো দরকার আছে কিনা আপনারা একটু রেসপন্স করেন। ইকো করাতে হবে সাধারণত 2 to 3 উইকস পরে হচ্ছে গিয়ে ইকোটা অ্যাডভাইস করা হয়। এটা হচ্ছে যখনই আমার কাছে আসবে বেসলাইন, আমার যদি ফ্যাসিলিটি থাকে তাহলে আমি অবশ্যই করাবো। আমার যদি ফ্যাসিলিটি না থাকে, আমি বলেছি যে পেশেন্ট আমার যেতে পারছে না টারশিয়ারি কেয়ারে, কিন্তু আমার পেশেন্টকে আমাকে তখন স্টার্ট করতে হবে ট্রিটমেন্ট। কিন্তু আমার যদি ফ্যাসিলিটি থাকে অবশ্যই যখন আসবে তখনই করাবো, কারণ আমাকে এটার প্রোগ্রেশন দেখতে হবে। যে যখন আমি ধরলাম এখন কার্ডিয়াক ইনভলভমেন্ট নাই, কিন্তু এটার আমরা জানি কোভিড কি হয়, কোভিড এর একটা আপস্ট্রিমিং ডাউনস্ট্রিমিং থাকে। হ্যাঁ, সুতরাং এটা প্রোগ্রেস করবে। এটা যেমন আমরা মার্কার গুলি, ইনফ্লামেটরি মার্কারকে যেমন অ্যাসেস করি ফলো আপে, আমরা ইকো দিয়েও করি যে আমাদের করোনারি ডাইলেটেশনটা কি হচ্ছে কিনা, কার্ডিয়াক ডিসফাংশন হচ্ছে কিনা, ইনফিউশন হচ্ছে কিনা। সুতরাং আমরা একটা বেসলাইন, যখনই পেশেন্ট আমার কাছে আসবে, আমার যদি ফ্যাসিলিটি থাকে তাহলে আমরা একটা ইকো করাবো। আমরা ইকোতে কি দেখবো এটা অলরেডি মনে হয় আমি বলে ফেলেছি, যে ইকোতে আমরা করোনারি দেখি, ভেন্ট্রিকুলার ফাংশন দেখি, ইফিউশন দেখি। অ্যান্ড প্রোটোকলটা হচ্ছে যখনই আমি করব, আসবে তখনই করব, এবং প্রথম দিকে আমাকে একটু ঘন ঘন করাতে হবে। 1 সপ্তাহ পরে যদি দেখি পেশেন্টের বায়োমার্কার কমে আসছে, পেশেন্ট রেসপন্স করছে ট্রিটমেন্টে, তখন হচ্ছে 4 to 6 উইকলি আমরা করব। কিন্তু যদি দেখি না আমার ডায়ালিটেশন, ভেন্ট্রিকুলার ফাংশন খারাপ হচ্ছে, তাহলে আমাকে ইভেন সপ্তাহে 2 দিন করে করারও আছে, এবং যখন গিয়ে স্ট্যাটিক হবে তখন আমি ফ্রিকোয়েন্সিটা বাড়াবো। এবং আমরা আমাদের পেশেন্ট আসছিল কি নিয়ে, ফিভার নিয়ে, কোনো শক ছিল না। তাহলে এই পেশেন্টকে আমরা যেটা করব যে সাপোর্টিভ কেয়ার দিব, অক্সিজেনটা স্যাচুরেশন মেনটেন করব। এবং যেহেতু আমাদের এই পেশেন্টের জায়েন্ট অ্যানিউরিজম ছিল, আমরা আইভিআইজি দিয়েছি, এটা 2 গ্রাম পার কেজি করে, স্টেরয়েড স্টার্ট করেছি, এবং অ্যান্টিকোয়াগুলেশন আমরা অ্যাসপিরিন 3 to 5 মিলিগ্রাম করে স্টার্ট করেছি। তাহলে আমরা প্রথম কেসটা যেটা দেখলাম, মাল্টি ইনফ্লামেটরি সিস্টেমিক ডিজিজ, একটা 10 বছরের ছেলে। এবার এটা একটা সেকেন্ড কেস, এটাও ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। দিস পেশেন্ট কেম টু আস, একটা 4 বছরের মেয়ে, যে ইমার্জেন্সিতে খুব রাশ করে আসছে, তার প্যারেন্টসটা তাকে খুব রাশ করে নিয়ে আসছে। পেশেন্ট একেবারে লেথার্জিক, সে শ্যালো রেসপিরেশন নিচ্ছে, সোয়েটিং হচ্ছে, তার স্কিনটা একদম কোল্ড কামি স্কিন, সে ডিপলি সায়ানিস্ট। এবং আমরা টারশিয়ারি কেয়ার করাতে আমাদের একটা স্যাচুরেশন মাপার একটা আমাদের অপশন আছে, আমরা মাপতে পারি। আসার কিছুক্ষণের মধ্যে পেশেন্ট সিজার ডেভেলপ করলো। এই পেশেন্ট আমাদের ফলো আপের পেশেন্ট। এই পেশেন্ট ডায়াগনোসড কেস অফ টেট্রালজি অফ ফেলিপস। আমরা যখন আসলো, এই একটা শর্ট এক্সামিনেশন, এবং আমাদের পরে আমরা ওয়েট এবং হাইট নিয়েছি। আমরা স্যাচুরেশনটা দেখতে পেয়েছিলাম 48, মাঝে মাঝে 48 থেকেও নেমে যাচ্ছিল, এবং তার ফুল ব্লোন অফ সাইনোটিক পেশেন্টের। যেটা ওয়াদুদ স্যার জানতে চাচ্ছিলেন যে আমাদের কাছে ওপিডিতে, কারণ এই পেশেন্ট ভাগ্যবশত আমার কাছে আসছে, এই পেশেন্টটা আপনার কাছেও আসতে পারে, গ্রামেও আসতে পারে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে এটা আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্ট কিনা। এই পেশেন্টের আইএ পলিসাইথেমিয়া ছিল, ক্লাবিং ছিল। পেশেন্টের যখন আমাদের কাছে আসছে তখন স্পেল অ্যাটাক নিয়ে আসছে। স্পেল অ্যাটাকটা কি ধরনের হয়, যখন বাচ্চা খুব কান্নাকাটি করে তখন বাচ্চার অক্সিজেন ডিমান্ড বাড়ে, তখন অক্সিজেন ডিমান্ড এবং সাপ্লাই মিসম্যাচ হয়, যার জন্য পেশেন্টের ব্রেইনে হাইপোক্সিয়া হয়, সাইনোটিক স্পেল হয়। এবং সাইনোটিক স্পেল কিন্তু একবারে যে এই অবস্থাটা, এটা একবারে হয় না। পেশেন্ট এক্সেসিভ ইরিটেবিলিটি ছিল। এটা আমরা এই পেশেন্টগুলি দেখি, তারা জানি প্রথম দিকে বাচ্চা বিশেষ করে সকালবেলা খুব কান্নাকাটি করে, এক্সেসিভ ক্রাই থেকে যখন কান্নার জন্য আমার কিন্তু অনেক অক্সিজেন ডিমান্ড লাগে। কান্না এক ধরনের কাজ বাচ্চাদের, কাঁদতে যখন যায় অক্সিজেন ডিমান্ড বাড়ে, এবং যেটা যখন সাপ্লাই হয় না তখন পেশেন্টের আর রাইট টু লেফট শান্ট হয়ে সাইনোটিক স্পেলে যায়। সাইনোটিক স্পেল মানে আমার ব্রেইনে অক্সিজেন যাচ্ছে না, পেশেন্ট লেথার্জিক হয়ে যাবে, পেশেন্টের স্কিন ঠান্ডা হয়ে যাবে, ব্লাড সাপ্লাই, আমার সিস্টেমিক ফ্লো কমে যাবে, ব্লাড সাপ্লাই কমে যাবে, আমার পেশেন্ট প্রায় অলমোস্ট শকের মধ্যে আসে, যেটা আমাদের কাছে আসছে পেশেন্ট। এবং এই কনভালশনটা কিন্তু হাইপোক্সিয়া রিলেটেড। এবং এখানে আমরা যখন দেখলাম তার ভলিউমটা অনেক লো ছিল, হাইপোটেনসিভ ছিল, এবং সেকেন্ড হার্ট সাউন্ডটা খুবই সফট ছিল, এবং কোনো মারমার ছিল না। এই ইমার্জেন্সি রুমে আমি অনেকটুকু আসলে বলে দিয়েছি যে স্পেল নিয়ে আসছে। এখন আমাদের কি করা উচিত, এমন একটা আমরা আসলে যখন
আমাদের স্যার আসলে কেন ইম্পর্টেন্স দিয়েছিলেন যে একটা সাইনোটিক পেশেন্টকে দেখে আমাকে চিন্তা হবে যে এটা সাইনোটিক পেশেন্ট আর এইটা পিঙ্ক পেশেন্ট। একটা হচ্ছে ফেলিওরের পেশেন্ট আমার কাছে আসতে পারে, আর একটা হচ্ছে সাইনোটিক পেশেন্ট নিয়ে আসে। যখন একটা নীল বাচ্চা আসে তখন মোস্ট প্রবাবলি বাচ্চাটা খারাপ হচ্ছে কিসের জন্য? আমাদের সাইনোটিক স্পেলের জন্য। আর যখন বাচ্চাটা একটা পিঙ্ক আসে, তখন যখন শকে আসে তখন বুঝতে হবে সে হার্ট ফেলিওর থেকে নিয়ে আসছে। এবং হার্ট ফেলিওর যেটা ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া, অর্গানোমেগালি সেই জিনিসটা থাকবে। আর সাইনোটিক স্পেলের পেশেন্টে সাইনোসিস থাকবে, পলিসাইথেমিয়া থাকবে, ক্লাবিং থাকবে। এখন ইমার্জেন্সি রুমে আমরা এই পেশেন্টটা পেলাম, আমরা কি করবো এখন? আমি বলেই দিলাম যে বাচ্চার অক্সিজেন কমে গেছে, অক্সিজেন ডিমান্ড মানে অক্সিজেন নাই। ইমার্জেন্সি রুমে আমি এই পেশেন্টটাকে কি করবো? কারণ এই পেশেন্টটা আপনার কাছেই প্রথমে আসবে, তারপরে এই পেশেন্ট কিন্তু রেফার হবে আমাদের কাছে। একজন রেসপন্স করেছে, ডক্টর সারা, অক্সিজেন ইনহেলেশন, নি চেস্ট পজিশন, আইভি ফ্লুইড। ভেরি গুড, ভেরি গুড। মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসলে আমাদের যেটা করতে হবে, একটা ফেস মাস্ক দিয়ে অক্সিজেন দিয়ে দিতে হবে। এবং পেশেন্টের আইভি লাইন করা নেই খুব ফাস্ট আমাদেরকে। এটা খুব টাফ একটা পেশেন্টের ম্যানেজমেন্ট, কারণ হচ্ছে আমার আইভি লাইন, পেশেন্ট যখন অলমোস্ট শকের দিকে, আইভি লাইন এক্সেসটাও আমার জন্য খুব কঠিন। একটা আইভি লাইন স্টাবলিশ করে আমরা আগে বোলাস অফ ফ্লুইড দিব, ভলিউম দিব, কারণ যখন রাইট টু লেফট সাথে হচ্ছে আমার সিস্টেমিক ফ্লো কমে যাচ্ছে, আমার হার্টের ব্লাড প্রেশারকে বাড়াতে হবে, সিস্টেমিক সার্কুলেশন বাড়াতে হবে, সেই জন্য আমাকে ভলিউম দিতে হবে। এবং আমাকে বিটা ব্লকার দিতে হবে, যাতে হচ্ছে যে আমাদের টফের পেশেন্টের কি হয়, আরভিওটি তে মাসেল ব্যান্ড দিয়ে পালমোনারি সার্কুলেশনটা একদম কমে যায়। বিটা ব্লকার দিলে সেই মাসেল ব্যান্ডটা রিল্যাক্স হবে। মরফিনের কাজেও সেটা। আর সোডিবাই কার্ভের হচ্ছে যে বাচ্চা যে এই যে শ্বাস নিতে পারছিল না, যে অ্যাসিডোসিস হয়েছে, সেটার জন্য এই সোডিবাই কার্ভ। আমরা এই পেশেন্টকে আমরা ইনিশিয়ালি সাইনোটিক স্পেল ম্যানেজ করলাম। এবং এই পেশেন্টটা যে একজন বলেছে যে নি এলবো পজিশন, এটা দেখেন, এটা পেশেন্টটা যখন আমরা ওয়ার্ডে আসলে শিফট করেছি তখন এইটা, কিন্তু এইটা আমরা মাদেরকে শিখাই দিই যে বাচ্চা এটা কিভাবে, যখন বাচ্চা কান্নাকাটি করবে, যখন বাচ্চা একটু রেসপিরেটরি ফেলিয়ার বা বাচ্চা শ্যালো ব্রিদিং এর দিকে চলে যাচ্ছে, তখনই হচ্ছে যেন নি এলবো পজিশনটা করে। এটাতে হচ্ছে বাচ্চার সিস্টেমিক রেজিস্ট্যান্সটা বাড়ায় এবং আমার রাইট টু লেফট শানটা কমাবে। এখন এই বাচ্চার আমরা যদি হাতটা দেখি, আমরা তখন কি এখানে কি দেখতে পাচ্ছি? হাতের ফিঙ্গার গুলি কেমন দেখা যাচ্ছে, কি কালারের? এটা কেমন দেখতে পাচ্ছি? পিঙ্ক, ব্লু, ডাস্কি, কেমন মনে হচ্ছে? ফিঙ্গারগুলা ডার্ক ব্লু, ক্লাব। অনেকে বলেছে ক্লাবিং, ব্লুইশ, Very ব্লু good. কালার। আমরা কিন্তু ব্লুইশ টিন্ট দেখতে পাচ্ছি, ক্লাবিং দেখতে হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফিঙ্গারটাই। এবং আমরা যদি ফেসটা দেখি, ফেসটা কেমন মনে হচ্ছে? ব্লুইশ কালার, ডাস্কি মনে হচ্ছে, ফেসটাও কিছুটা ডাস্কি মনে হচ্ছে। যখন এই বাচ্চাগুলি, ছোট বাচ্চা আসে, এই যে ফিঙ্গারের যে চেঞ্জ হচ্ছে, এটা কেউ ইগনোরে, মানে কেউ এটা খেয়ালই করে না, মারা খেয়ালই করে না। মারা ভাবে যে আমার বাচ্চাটা একটু কালো বর্ণের, শ্যাম বর্ণের, এবং আমার বাচ্চাটা একটু চুপচাপ থাকে, অন্য বাচ্চার সাথে খেলেন। এটা ওরা কোনো মানে প্রবলেমই এটা বলতে পারে না, প্রবলেমই ভাবে না। ওরা কখন ভাবে? যখন এটা সিভিয়ার হয়ে যায়, আনকনসিয়াস এর মতো হয়ে যায়, তখন ওরা এটা ভাবে। কারণ ওরা সব এটা ভাবে যে এই যে স্কিন কালারটা, এটা কিন্তু আসলে আমার যখন বডিতে অক্সিজেন কমে যাচ্ছে, তখন স্কিন কালারটা কিন্তু আমার গ্রে পেল কালার একটা হয়ে যায়, যে স্কিনের কালারটা মাডি চেঞ্জ হয়ে যায়। ওরা এটাকে ব্ল্যাক কমপ্লেকশন ভেবেই ওরা এটা কোনো, যতদিন না বাচ্চা, এবং বাচ্চা কেন খেলে না সাইনোটিক বাচ্চা? কারণ খেলতে গেলেই তার হচ্ছে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, যেটা ও সাপ্লাই করতে পারে না, তখনই সে হচ্ছে খেলা বন্ধ করে দেয়। এটা হচ্ছে বাচ্চারা, মানে এটা সবার অ্যাডপটিভ একটা চেঞ্জ। এবং আমরা অনেকে দেখি যে এই টফের বাচ্চাগুলি কি করে, মোহাম্মদানস পজিশন, মানে কি আমরা আমাদের নবীজি যেভাবে সেজদা করতেন সেভাবে চলে যায়। আমরা যেটা এখানে দেখালাম নি এলবো পজিশন, সেটাই সে উপর হয়ে এটা নিজেই অ্যাডপ্ট করে। আমরা কি করলাম? আমরা ম্যানেজ করলাম, ইমার্জেন্সিতে আইসিইউতে শিফট করলাম। তারপর আমরা এই পেশেন্টকে, যেহেতু স্পেল অ্যাটাক ঘন ঘন হচ্ছে, আমরা প্ল্যান করলাম যে 3 বছর আমরা এই পেশেন্টকে সার্জারি করবো। এবং আমরা এটা, ঘটনাটা হচ্ছে আমাদের 2020-এর মে বা জুনে। আমাদের মার্চ মাসে আমাদের ওটি বন্ধ হয়ে গেল, তারপর এপ্রিল মাসে কিছু আমরা শুরু করলাম, এটা মের দিকে আসলো এই ঘটনাটা। তখন পেশেন্টটাকে আমরা সার্জারির জন্য প্রিপেয়ার করলাম, যে স্পেল অ্যাটাকে যেহেতু ঘন ঘন যাচ্ছে। আমরা রুটিন ইনভেস্টিগেশনে, আমি একটু এর আগে
কিছু ইনভেস্টিগেশন আমরা রুটিনে কি কি করি, এক্সরে করি। এক্সরে আমরা একটা টেট্রালজি অফ ফেলোপস এর কি ধরনের পাই এক্সরে, এই এক্সরেটা দেখে এটা আপনারা পেরিফেরিতে বুঝতে পারবেন এটা কি সায়ানোটিক না অ্যাসায়ানোটিক পেশেন্টের এক্সরে। এটা এক্সরেটা কি মনে হচ্ছে, হার্টের শেপটা কেমন মনে হচ্ছে? বুট শেপ ওরা দেখি, হ্যাঁ ভেরি গুড। এটা যদি আমরা বলেছে বুট শেপ, আমরা যদি বুটের সাথে অলিগেমিক লাংসে বুট শেপ থাকবে। অলিগেমিক এইখান দিয়ে আমাদের লাং থাকে, এখানে যেহেতু লাং এর সাপ্লাই কম, অলিগেমিক আমরা হচ্ছে বেশি কালো হয়ে যায়, ভাস্কুলারিটি কমে যায় এবং এটা পালমোনারি কোনাসটা এমটি থাকে এই জায়গাটা। আর হাইপারটেনসিভ পেশেন্টের কি হবে, পালমোনারি যেখানে প্রেসার বেশি থাকবে বা লেফট রাইট হ্যান্ডের কার্ডিওমেগালি থাকবে এবং পালমোনারি ভাস্কুলারিটি বেশি থাকবে। সুতরাং একটা এক্সরে দেখি কিন্তু আমরা বুঝতে পারি এটা সায়ানোটিক পেশেন্টের এক্সরে না অ্যাসায়ানোটিক পেশেন্টের এক্সরে। এটা এই পেশেন্টের ইসিজি ছিল। ইসিজিটা কি কেউ একজন বলতে পারবে? এখানে রেটটা কত? Rate around 100 beats per minute, sinus rhythm, এক্সেলেন্ট। and there is a axis, right axis deviation, V1, yes. and V1 there is a এখানে টিপিক্যাল এটা নাই যে সাডেন ট্রানজিশন যেটা সেটা এরকম আসেনি। V1 এ আমরা কি পাচ্ছি? V1 এ ডলার পাচ্ছি এবং and টি ডিপ্রেশন আছে, এসটি ডিপ্রেশন পাচ্ছি। V2 তে কি আছে? ইনভার্সন আছে। V2 তে ওই যে ডিপেস, আচ্ছা V1 এর পরে হচ্ছে V2 তে হচ্ছে সাডেন ডিপ্রেশন আসছে। আর আর অনেক সুন্দর, খুবই সুন্দর। একজন এভিআরইন পজিটিভ বলেছে, এভিআরইন পজিটিভ, হ্যাঁ ABR পজিটিভ। আরটা যেটা যে প্রোগ্রেশনটা যে হয় P1 to P5-6 এ সে প্রোগ্রেশনটা নেই। আচ্ছা, এটার মানে হচ্ছে যে আমরা সাধারণত এলবি যখন বড় থাকে এটা হয়, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আরবিটা প্রমিনেন্ট। তাহলে এক্সিলেন্ট, খুবই ভালো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লিড 1 আর এবিএফ, লিড 1 এ নেগেটিভ, এবিএফ এ পজিটিভ, সেটা রাইট অ্যাক্সিস। V1 এ আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা টফের পেশেন্টে কি হয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, যার জন্য আমরা রাইট সাইডের চেস্ট লিডে আমরা টল আর পেয়েছি এবং এটা স্ট্রেন প্যাটার্ন। এইখানে এটা এমবিবিএস লেভেলে না জানলেও হবে, এটা হচ্ছে সাডেন ট্রানজিশন আমরা টফে পেশেন্টে পাই, যেখানে সেপ্টাল হাইপারট্রফির জন্য পাই। আরেকটা সুন্দর ইম্পর্টেন্ট জিনিস আছে, আমাদের এখানে পিটা অনেক টল, এটা মোর দেন 3 মিলিমিটার, 2.5 মিলিমিটার, সুতরাং এই পিটা টল, এটা ইন্ডিকেট করে যে আমার রাইট এট্রিয়াল চেম্বারটাও বড় আছে, যেহেতু আরবি হাইপারট্রফি আর এটাও বড়। তাহলে আমাদের একদম পারফেক্টলি আপনি যেটা বলেছেন খুবই সুন্দর হয়েছে, এবং এটা আমাদের একদম টিপিক্যাল একটা এক্সরে ইসিজি, যেটা দেখে আমরা এটা বলতে পারি যে রাইট অ্যাক্সিস এবং আরভিএইচ থাকে টেট্রালজি অফ ফেলোপসে। আমরা ইকো করেছি, এটা অত দরকার নেই, এখানে পালমোনারি স্টেনোসিস আছে এবং এখানে একটা বিএসডি আছে, ওভাররাইডিং আছে। এটা আমরা ইকো সব পেশেন্টেরই রুটিন আমরা বিফোর সার্জারি করি। আমরা ইনভেস্টিগেশন, আমরা লিভার ফাংশন, রেনাল ফাংশন এবং ইনফেকশন আছে কিনা এটা সব পেশেন্টের অপারেশনে যাওয়ার আগে বা কোনো প্রসিডিওরে যাওয়ার আগে করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার টোটাল কাউন্ট ঠিক আছে, এসজিওটি সেরাম ক্রিয়েটিনিন ঠিক আছে, কিন্তু বাদ সাধলো যে আমরা আরটিপিসিআর যখন করলাম, আমরা যখন এখন প্রত্যেকটা পেশেন্টকে আমরা রুটিনলি আরটিপিসিআর করি, এটা পজিটিভ আসছে। এখন আমরা কি করব? এখন আমরা যেহেতু আরটি পজিটিভ, কোভিড পজিটিভ, মানে পেশেন্ট কিন্তু আমার ফিচার নিয়ে আসছে টেট্রালজি অফ ফেলোপসে, কিন্তু সে আরটিপিসিআর, মানে এই পেশেন্ট হচ্ছে কোভিড এর অ্যাসিমটোমেটিক পেশেন্ট যার এখন আরটিপিসিআরটা পজিটিভ আসছে। এরপর আমরা কোভিড লাইনে আমরা টেস্টগুলি করলাম, সেখানে আমরা মার্কারগুলি কিন্তু অত বেশি পাইনি। কোভিড এর যেখানে আমাদের ইনফ্ল্যামেটরি মার্কার বাড়ে, আমাদের সেভাবে বাড়ে নাই। এখন আমরা কি করব? আমরা খুব চিন্তায় পড়ে গেলাম, এটা মে জুন মাসের কথা, যে আমরা এখন এই পেশেন্টকে, আমার স্পেল অ্যাটাক হচ্ছে, আমার পেশেন্ট সিক, আমি এই পেশেন্টকে নিয়ে কি করব? আমরা একটা মেডিকেল বোর্ড তৈরি করলাম, আমরা সবাই মিলে বসলাম যে এখন কি করা যাবে,
এবং আমরা তখন আসলে আমাদের এইভাবে এখনো আমরা যেটা করি, কোভিড পজিটিভ আসলে আমরা এখনো করি না, আমরা অপারেশন পোস্টপোন করি, কারণ কোভিড এর আসলে ডিফারেন্ট চেহারা আছে, কখন কি বিহেভ করবে এটা আসলে আমাকে একটা টোটাল আমাকে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে যেতে হবে, লাংস কেমন বিহেভ করবে, ইনফ্লামেটরি মার্কার গুলি রেইজ করবে কিনা, সবকিছু মিলে আমরা তখন ডিসাইড করলাম যে আমরা এখন অপারেশন করব না। এবং আমরা প্যারেন্টস কে নিয়ে বসলাম এবং প্যারেন্টসও আমাদের যথেষ্ট কোঅপারেট করেছে এবং তারা বুঝেছে। এবং আমরা যেটা করলাম যে আমরা মেডিকেল ম্যানেজমেন্টকে অপটিমাইজ করলাম এবং এই পেশেন্টটাকে আমরা ফলো করতে থাকলাম। এবং আমরা এটা কিছুদিন আমাদের 10 দিনের মতো ছিল। পেশেন্টটা যখন আমরা ওয়ার্ডে ট্রান্সফার করেছি এবং আমরা কোভিড রিলেটেড সিমটমকে অবজার্ভ করেছি এবং কন্ডিশন স্টেবল ছিল, বায়োকেমিক্যাল প্রোফাইল গুলিও আমরা ফলো আপ করছিলাম এবং নর্মাল ছিল। তারপর আমরা যেটা করি যে আমরা ডিসচার্জ করে দিই এবং সে 4 সপ্তাহ পরে আসে এবং আমরা আবার কোভিড করি। তারপর আমরা পেশেন্টকে অপারেট করি এবং আলহামদুলিল্লাহ আমরা টেটোলজি এই পেশেন্টকে ডিসচার্জ করি। সো দিস ওয়াজ এ ভেরি টাফ টাস্ক। মানে এই ধরনেরও নিয়ে আসতে পারে যে আমার কনজেনিটাল হার্ট ডিজিজ বাট আমার কোনো সিমটম নাই, কিন্তু সেই পেশেন্টও আসতে পারে। আমরা সেটা আসলে কিভাবে করবো আমি এই কেসের মাধ্যমে দেখাতে চেয়েছিলাম। আর এটা খুবই ইন্টারেস্টিং কেস, এটা আমি আসলে যে ইনস্টিটিউট থেকে কেরালা থেকে আমি ট্রেন্ড হয়ে আসছিলাম ওনার থেকে আমি কেসটা নিয়েছি। এটা খুব ইন্টারেস্টিং, এই জন্য আমি শেয়ার করছি এখানে। একটা 3 বছরের বাচ্চা, এটাই আমার লাস্ট কেস, যে রেফার্ড হয়েছে ব্র্যাডিকার্ডিয়ার জন্য। এবং কেরালা আসলে একটা হাইলি ইকুইপ এবং হাইলি ডেভেলপড সেন্টার এবং ওইখানে এডুকেশন এবং মেডিকেল খুবই আপডেটেড। ওরা ট্রান্সফার করেছে একদম ফার্স্ট মিডনাইটে আসছে ক্যাজুয়ালিটিতে, তখন পেসিং ওয়্যার টেম্পোরারি পেসিং নিয়ে ও আসছে এবং পেশেন্ট ভেন্টিলেটেড ছিল, হাই ডোজ অফ অ্যাড্রেনালিন ইনফিউশন পাচ্ছিল। এবং সেই পেশেন্টের যেটা একটা হিস্ট্রি ছিল, ফিভার হিস্ট্রি ছিল এবং সিজারের একটা হিস্ট্রি ছিল। এবং তারা প্রথমে মেনিনজাইটিস বলে ট্রিট করছিল, কিন্তু যখন হার্ট রেটটা বাড়ছে না, ব্র্যাডিকার্ডিয়া যখন ইমপ্রুভ হচ্ছে না, তখন তারা এই সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়ার জন্য কেরালার অমৃতা ইনস্টিটিউট। এই ইসিজিটা কি কেউ একটু রিড করতে পারবে? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে হার্ট রেটটা অনেক কম। আমি 3 বছর বলেছি, হার্ট রেট কত আসে আমার এখানে? অ্যারাউন্ড 40 মতো আসে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পি ওয়েভ দেখতে পাচ্ছি? আমরা এখানে কোনো পি ওয়েভ দেখতে পাচ্ছি না। কোনো পিরিয়ড নেই, এটা পেসিং করা আর কি, এটা পেসিং। এবং কিউআরএসটা কেমন আছে? কিউআরএসটা এখানে ওয়াইড আছে, হোয়াইট কিউআরএস। আমি বলেছি পেশেন্ট টেম্পোরারি পেসিং নিয়ে আসছে, টেম্পোরারি পেসিং দেওয়া ছিল এবং কিউআরএসটা ওয়াইড। সুতরাং এটা আমরা এখানে কোনো পি ওয়েভ নাই, ব্রড কিউআরএস রিদম ব্র্যাডিকার্ডিয়া ছিল। এই পেশেন্টটা আসার পর এখানে যখন হিস্ট্রি নেওয়া হলো, এই পেশেন্টের একটা কোভিড এক্সপোজার আছে, COVID-19 এর একটা এক্সপোজার আছে। ফাদার হ্যাজ মাইল্ডলি সিমটোমেটিক 4 সপ্তাহ আগে। আমরা একদম প্রথমে দেখিয়েছিলাম যে মায়োকার্ডাইটিস এর ইনভলভমেন্ট হতে পারে, আমাদের কন্ডাকশন টিস্যুতে হতে পারে, করোনারিতে হতে পারে। আমি আমার ফার্স্ট কেস দেখেছি যেটা হচ্ছে আমার করোনারিতে ইনভলভ হয়েছে, জায়েন্ট অ্যানিউরিজম। সেকেন্ড কেস দেখালাম অ্যাসিমটোমেটিক, এটা হচ্ছে অ্যারিথমিয়া রিলেটেড। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেশেন্টের কোভিড নেগেটিভ কিন্তু অ্যান্টিবডিও নেগেটিভ। এখানে আমরা যদি ইনফ্লামেটরি মার্কার গুলি দেখি সবগুলি রেজড এবং এখানে মাল্টি অর্গান ফেলিয়ার ছিল, ইনভলভমেন্ট ছিল, ভেন্ট্রিকুলার ডিসফাংশন ছিল, কিন্তু করোনারি নর্মাল ছিল। বাট সিকেএমবি আর ট্রোপোনিন এবং প্রোবিএনপিটা রেজড ছিল। হেপাটিক ইনভলভমেন্ট এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সে মেনিনজাইটিসের ফিচার নিয়ে আসছিল। এবং তাকে অল সাপোর্টিভ মেজার দেওয়া হয়েছে, তাকে আইসিইউতে শিফট করা হয়েছে, আইভিআইজি দেওয়া হয়েছে, হাই ডোজ মিথাইল প্রেডনিসোলোন দেওয়া হয়েছে এবং পেসিংটাকে কন্টিনিউ করা হয়েছে। ভেসোপ্রেসার অ্যাড্রেনালিন দেওয়া হয়েছে, নর অ্যাড্রেনালিন দেওয়া হয়েছে এবং অ্যান্টিকোয়াগুলেশন স্টার্ট করা হয়েছিল হেপারিন দিয়ে। এটা হচ্ছে ডে 7-এ, অ্যাডমিশনের ডে 7-এ। এখানে আমরা এটা কি দেখতে পাচ্ছি? কেউ কি একজন বলবে, ভলান্টিয়ার করবে? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরআর ইন্টারভ্যালটা ঠিক আছে, পিপি ইন্টারভ্যালটা ঠিক আছে। পিপি ইন্টারভ্যাল রেগুলার, আরআর ইন্টারভ্যাল রেগুলার, হার্ট রেট অ্যারাউন্ড 65। তাহলে এটা কি? পিপিআরআর যখন পিপি এর মতো চলছে, আরআর এর মতো চলছে, এটাকে কি বলা হয়? কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক। তো এই পেশেন্টকে
তখন যখন রেটটা কিছুটা বাড়লো তখন টিপিএম রিমুভ করা হয়েছে। ইনিশিয়ালি হাই অল মার্কার গুলি খুব বেশি ছিল, পেসিং করা হয়েছিল 80-তে, এবং ডে 5-এ এক্সট্রুবেট করা হয়। ডে 6-এ যখন রেটটা কিছুটা ওই ডে 7-এ যখন 65 রেট দেখানো হলো, টেম্পোরারি পেসিংটা স্টপ করা হলো এবং পরের দিন রিমুভ করা হলো, তারপর ওয়ার্ডে শিফট করা হলো এবং তারপরে 12th ডেতে হচ্ছে ডিসচার্জ করা হয়েছে এবং শুরু করেছে ভেসোপ্রেসিং এই সাপোর্ট দিয়ে মিথাইলপ্রেডনিসোলোন হেপারিন স্টার্ট করে, হেপারিন থেকে এনক্সাপেরিন, তারপর অ্যাসপিরিন দিয়ে বাসায় ছাড়ে। এবং এই পেশেন্টকে আমরা তখন ছেড়েছে হচ্ছে তারা প্ল্যান করে যে পেসমেকার তাদেরকে বসাতে হবে। আমার এখন চলে গেল একটা হেলদি হার্ট আমাদের কিভাবে ইনফেক্টেড হয়, কিন্তু আমাদের কাছে কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ পেশেন্ট আমাদের কাছে ওপিডিতে আসতে পারে এবং তাদের লটস অফ কোশ্চেন থাকে। তাদের কোশ্চেন গুলোকে আমাদের কিছুটা অ্যাড্রেস করতে হবে। যেমন একটা পেশেন্ট যদি বলে এটা আমার লাস্ট স্লাইড, am I at risk of getting seriously ill? একটা যদি কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্ট আসে এবং জিজ্ঞেস করে আমাকে, একজন ফিজিশিয়ানকে, যে আমার কি রিস্ক আছে সিরিয়াসলি ইল হওয়ার, কেউ একজন বলবেন? আপনারা একটু আনমিউট করে পার্টিসিপেট করেন এখন, তাহলে মনে হয় এটা বেশি ভালো হয়। যে কেউ একজন ভলেন্টারিলি পার্টিসিপেট করেন। একজন কনজেনিটাল হার্ট ডিজিজ কি এটা জিজ্ঞেস করতে পারে যে এই কোভিড এরাতে আমি সিরিয়াসলি ইল হব কিনা, কোভিড দ্বারা আক্রান্ত হলে? এটা কি মনে হয়? অবশ্যই, কারণ কি আমাদের যদি হাই রিস্ক ক্যাটাগরি করি পিডিয়াট্রিক পপুলেশনে, তাহলে এই কনজেনিটাল হার্ট ডিজিজ কাছে যে ক্যান্সারে ভুগছে সে আছে, যে ইমিউনো কম্প্রোমাইজ ইমিউনোমডিউলেটর পাচ্ছে তারা আছে, এবং যাদের বয়স 1 বছর নিচে তারা হচ্ছে হাই রিস্ক জোন। সুতরাং একটা পেশেন্ট যদি জিজ্ঞেস করে আমি কি সিরিয়াসলি ইল হতে পারি, আমি কি হাইলি রিস্কি পেশেন্ট, অবশ্যই তাকে আমাদেরকে এটা বলতে হবে, নাহলে আসলে তার মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আসবে না। হাউ শুড আই প্রোটেক্ট মাই সেলফ, কিভাবে পেশেন্ট তার নিজেকে প্রোটেকশন দিবে? এই প্রোটেকশনটা আসলে আমরা যে জেনারেল মেজার নেই সেভাবে, যে আমি এখন আননেসেসারি গ্যাদারিং এ যাব না, আমি কোভিড পেশেন্ট পজিটিভ হলে সেটা যদি সারাউন্ডিং এ থাকে তার বাসায় যাব না, কোন আননোন ব্যক্তি আসলে তার সামনে যাব না, যদি যেতেই হয় 6 ফিট ডিস্টেন্স মেনটেন করব, অথবা তাকে আমাকে যেটা হচ্ছে সামনে বাইরে যদি আমাকে যেতেই হয়, বের হতেই হয়, তাহলে আমি মাস্ক পরব। কাপড়ের মাস্ক আমরা পরে বের হতে পারি, কিন্তু এই পেশেন্টের জন্য আমরা ডাবল লেয়ার, ট্রিপল লেয়ার আর মাল্টিপল লেয়ারের আমরা কাপড়ের মাস্ক অথবা 2টা সার্জিক্যাল মাস্ক দিয়ে ভালো করে ইনসিল করে, এবং যেগুলো হ্যান্ড ওয়াশ আছে, যেগুলো আমাদের হেক্সিসল স্ক্রাব দিয়ে হ্যান্ড ওয়াশ আছে, সেগুলো আমাকে মেনটেন করতে হবে। হ্যান্ড হাইজিন সবকিছু আমাকে মেনটেন করতে হবে। এক্সট্রা প্রোটেকশনের জন্য আসলে এদের দরকার নেই, যেটা আমাদের সিডিসি গাইডলাইনে যে প্রোটেকশনটা আসছে তারা সেটা নিলেই হবে। এটা কি কেউ বলতে পারবে, could a COVID infected mother can breastfeed her baby or infected child should be breastfed? একটা আমরা জানি যে কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্ট এমনিতেই হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড। এখন একটা মা ইনফেক্টেড এবং বাচ্চা হচ্ছে 5 মাস বা 3 মাস, যে হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং খায়, এখন কি করবে? এবং সেই ঘরে শুধু মা বাবা বাচ্চা, এই বাচ্চাকে কি করবে? ব্রেস্টফিড করাবে? হ্যাঁ, ব্রেস্টফিড করাতে পারবে, তো প্রোটেক্টিভ মেজার নিয়ে সে ব্রেস্টফিড করবে। এক্সিলেন্ট। আগে এটা আসলে যখন 2020-এ প্রথমে WHO গাইডলাইন আসছিল তখন আসলে ব্রেস্টফিডকে ইনহিবিট করা হয়েছিল, কিন্তু এখন এটাকে বলেছে যে ব্রেস্টফিড মিল্ক খাবে এবং ব্রেস্ট মিল্কের সময় বাচ্চাকে যখন নার্সারি করবে তখন সে ডাবল মাস্ক পরে তারপর বাচ্চাকে নার্সারি করবে। আর চাইল্ড যদি ইনফেক্টেড হয়, মাদার যদি নেগেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে একই থিওরি ফলো করে অবশ্যই বাচ্চাকে ব্রেস্টফিড করাতে হবে, কারণ বাচ্চার ব্রেস্টফিডের একমাত্র যেটা দেশ তার ইমিউনিটি তৈরি হবে, সুতরাং এটার উপর অনেক ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এখন একটা মা যদি বলে শুড আই গিভ এক্সট্রা ফুড টু মাই বেবি, কি করা হবে? এইটার ক্ষেত্রেও আছে যে আমরা বাচ্চাকে অবশ্যই ব্যালেন্স ডায়েট দিব, বাট এক্সট্রা ফুড দিয়ে তাকে প্রোটেকশন করার জায়গায় এখন আরো যদি আমরা ভাবি যে সে মেন্টালি এখন বাইরে যাচ্ছে না, বাচ্চাকে আমাকে খুশি করার জন্য আমি বাইরে থেকে ফাস্ট ফুড নিয়ে আসছি, বাচ্চাকে খাওয়াচ্ছি, অথবা আমি লেবু, আমি ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাচ্ছি, কোনোই দরকার নেই, কারণ আমাদেরকে ব্যালেন্স ডায়েট খাওয়ালেই একটা বাচ্চার জন্য যথেষ্ট।
সেটা কনজেনিটাল হার্ট ডিজিজ হোক আর নর্মাল পিডিয়াট্রিক্স হোক। হোয়াট শুড আই ডু ইফ আই হ্যাভ সিমটম? যদি একটা পেশেন্ট আপনাকে টেলিমেডিসিনে ফোন করে বলে যে আমার সিমটম হচ্ছে, আমার একটু হালকা জ্বর আসছে, আমার একটু নাক দিয়ে সর্দি পড়ছে, আমি কি করব? এইখানে যেটা হচ্ছে, আমরা টেলিমেডিসিনে যতটুকু চেষ্টা করি আমরা সব সিমটম শুনবো, যে জ্বরটা কতটুকু আসে, কয়বার করে আসে, জ্বরের মাত্রাটা কেমন, খাবার খেতে পারছে কিনা, ওয়েল বিইংটা কেমন আছে, তারপর কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা, আপনার বুক ধড়ফড় করছে কিনা, বুকে ব্যথা হচ্ছে কিনা, অথবা আমরা তখন একটা বেসলাইন ওকে ইনভেস্টিগেশন করতে দিব, এবং বেসলাইন ইনভেস্টিগেশন সহ আমাদের সাথে যোগাযোগ করবে অথবা পার্শ্ববর্তী সেন্টারে যোগাযোগ করবে। এবং অবশ্যই ডেঞ্জার সাইন গুলি বলে দিব, যে যদি আপনার শ্বাসকষ্ট বাড়তে থাকে, আপনার জ্বর কমছে না, আমরা একটা লোকাল অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারি, ঠান্ডা কাশির ওষুধ দিয়ে দিতে পারি, সেটাতে যদি কমছে না এবং আমাকে ব্লাডের ইনভেস্টিগেশন যদি খারাপ হয়, অবশ্যই আমাকে কনজেনিটাল হার্ট ডিজিজ থাকলে সেই পেশেন্টকে আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। কিন্তু যদি আমার মায়ের সিমটম থাকে যে জ্বর একদিন দুদিন পরে চলে গেল, ঠান্ডা কমে গেল, তাহলে সেই পেশেন্ট এবং আমার বায়োকেমিক্যাল মার্কার গুলি ঠিক আসলো, তবে সেই পেশেন্টকে আমরা ঘরে রেখে এবং স্যাচুরেশনটা আমরা কিছুটা মাপতে বলবো, এটা শিখতে বলবো, এটা মেপে সেটাকে ফলো আপ করবে, তাহলে সেই পেশেন্টকে আমরা বাসায় রেখেই চিকিৎসা করতে পারবো। এইটাও কোশ্চেন করতে পারে যে আমার বাচ্চার বয়স 18 মাস, আমার বাচ্চাকে কি আমি ফেস মাস্ক পরাবো? এটা কি কেউ একজন বলবেন যে একটা 2 বছরের নিচের বাচ্চাকে কি আমরা ফেস মাস্ক পরতে বলবো? আমার বাচ্চা তো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, সুতরাং হাই রিস্ক পেশেন্ট বলেছেন, আমি কি পড়তে বলবো? একজন বলেছে নো। এক্সেলেন্ট। কারণ 2 বছরের বাচ্চাকে এটা দেওয়া মানে তার জন্য একটা পানিশমেন্ট দেওয়া। হ্যাঁ, এটা সে রাখবে না। আমরা যতটুকু করতে পারি, আমরা যেটুকু সেফটি মেনটেন করতে পারি, যে আমরা যখন বাচ্চাকে ধরবো হ্যান্ড ওয়াশ করবো, আমরা বাচ্চাকে যখন বাইরে নিয়ে যাব তার হাতটা পরিষ্কার করে দিব, এবং আমরা তখন 6 ফিট ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করবো বাচ্চাকে নিয়ে। কিন্তু 2 বছরের নিচের বাচ্চাদেরকে ফেস মাস্ক পরার কোনো দরকার নেই। শুড আই টেক ভ্যাকসিন? কারণ আমাদের এখানে অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, পিডিয়াট্রিক কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, তারা কি ভ্যাকসিন নিবে? অবশ্যই, কারণ এই গ্রুপের পেশেন্টটা প্রায়োরিটাইজ, এবং এই পেশেন্টকে আমাদেরকে হচ্ছে ভ্যাকসিন দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত 12 বছরের নিচে, ইউএসএ তে 12 বছরের উপরের বাচ্চাদেরকে দেয়, কিন্তু 12 বছরের নিচে এখন পর্যন্ত ভ্যাকসিন হয় নাই। ভ্যাকসিন অ্যাটলিস্ট আমাকে 50 to 70% এর মতো প্রোটেকশন দিবে। সুতরাং যদি আমাদের এটা থাকে ভ্যাকসিন, তাহলে এখনো আসেনি 12, কিন্তু অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ যাদের আছে তাদেরকে আমরা ভ্যাকসিন নিতে বলবো। Should I come for routine follow-up? একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট, পোস্ট ডিভাইস পেশেন্ট ভালো আছে, সে কি রুটিন ফলো আপের জন্য আসবে? ভালো আছে এখন, ফিজিক্যালি না এসে কন্ট্যাক্ট করে ফেলতে পারে। ভেরি গুড। এটা যদি তার কোনো সিমটম হয় সে যোগাযোগ করবে, যোগাযোগ করে আসবে। কিন্তু যদি কোনো এখন না থাকে, আমরা রুটিন ফলো আপ কে ডিসকারেজ করি। I have a small hole and having no symptom. Should I close it? একটা বাচ্চার ছোট ডিএসডি আছে, বাচ্চার বয়স হচ্ছে বা ছোট এএসডি আছে, বাচ্চার বয়স 1 বছর। মা খুব চিন্তিত যে আমার তো হাই রিস্কি পেশেন্ট, আমি এই ছিদ্রটা বন্ধ করে ফেলি, এটা কি ক্লোজ করবে? না, অবশ্যই, কারণ ওর ইন্ডিকেশনই নাই, এবং এই ছোট হোল দিয়ে ওর কোনো সমস্যা হবে না, যেটা প্রোটেকশন, সেই প্রোটেকশনটা সে নিবে, সুতরাং সে এটা বন্ধ করবে না। সো ইন কনক্লুশন, আমি আসলে খুব ভালো লাগছে আজকে আপনারা খুব সুন্দর রেসপন্স করেছেন, এবং এই 3টা কেস থেকে আমরা যদি কিছুটা নিয়ে কিছুটা ফিজিক্যালি অ্যাপ্লাই করতে পারি, সেটাই হবে এই প্রেজেন্টেশন, এই কনফারেন্স এবং এই ওয়েবিনার গুলির সার্থকতা। কনক্লুশনে আমি বলতে চাই, MISC must be considered in children presenting with unusual multi-system manifestation in current times. Cardiac involvement is common, can manifest in different ways, and may determine the acute clinical outcome as well as long-term outlook implication for long-term follow-up. We are learning, and new lessons we are learning each day. I'm pediatric cardiologist to help connect the dots and contribute to assessment and management of cardiac aspect. And it all about teamwork. এবং আমাদের ওয়েবিনার, আমাদের সেশন, আমাদের যে
ডাক্তাররা যারা সামনে আছেন, যারা শুনছেন, এটা সবার টিম ওয়ার্ক। একদিন আমরাও হয়তোবা পারবো, আমরা সবখানে বসে আমাদের হাতে যা আছে, যা জ্ঞান আছে, সেটা অ্যাপ্লাই করে আমরা এই কোভিড কে জয় করতে পারবো। Ma'am, thanks for your excellent presentation. I have a question. EMIS এর পেশেন্ট গুলোকে আমরা কিভাবে ফলো আপ করবো এবং ওর যে আমরা অ্যান্টিপ্লাটিলেট দিচ্ছি বা এগুলো হচ্ছে কতদিন কন্টিনিউ করবো? আমরা এমআইএস এর পেশেন্টকে যেটা হচ্ছে আমি ফলো আপে দেখিয়েছিলাম যে ক্লিনিক্যাল ফলো আপ, বায়ো ইনফ্লামেটরি মার্কার গুলিকে ফলো আপ এবং ইকোর মাধ্যমে ফলো আপ করবো। এবং এখানে যে সিমটম গুলি সে নিয়ে আসবে, যেমন ফিভার যদি থাকে, ফিভার সাবসাইড করলে এখানে ফিভার থেকে 48 আওয়ার্স অথবা করলে সে ক্লিনিক্যালি ইমপ্রুভ করা শুরু করে এবং এটা আমরা দেখতে থাকবো। ফাংশনাল ওয়েলবিং ইমপ্রুভ হচ্ছে কিনা, যেখানে যদি ট্যাকিকার্ডিয়া থাকে সেটা রিজলভ হচ্ছে কিনা, কোনো অর্গানোমেগালি থাকলে সেটা ভালো হচ্ছে কিনা। আর একটা বড় পেশেন্ট আসলে চেস্ট পেইন বা ওই জিনিসগুলি বলতে পারবে, সেটা দেখবো। আর যেটা ইনফ্লামেটরি মার্কার অবশ্যই আমাদের দেখতে হবে যে এটা রাইজিং, স্ট্যাটিক অর ডিক্লাইনিং। যখন স্ট্যাটিক থেকে ডিক্লাইনের দিকে যাবে তখন আমরা ডিসচার্জ করতে পারবো। আর যেটা আমরা বললাম যে ইকোর জন্য অবশ্যই যখনই পেশেন্টটা আসবে তখনই ইকো করাতে হবে এবং ইকো করানোর পর হচ্ছে আমরা যদি সেটা বাড়তে থাকে তাহলে আমাদের ফ্রিকোয়েন্ট ফলো আপ ইভেন উইকের মধ্যে 2টা। আর যদি দেখি না বাড়ছে না এবং মার্কার গুলিও আমার কমের দিকে, তাহলে তখন আমরা একটা ডিসচার্জের সময় করব, তারপর হচ্ছে আমরা 2 সপ্তাহ পরে আসতে বলবো, তারপর 4 to 6 উইকস পরে আসতে বলবো। আর ট্রিটমেন্টের বেলায় অবশ্যই হচ্ছে ইমিউনোমডিউলেটর যেমন আইভিআইজি দিতে হবে, স্টেরয়েড দিতে হবে যদি করোনারি ইনভলভমেন্ট থাকে। এবং আরেকটা হচ্ছে যে আমার যদি কার্ডিয়াক মার্কার গুলিও বেশি থাকে তাহলে আমাকে আইভিআইজি এবং স্টেরয়েড দিতে হবে। আর অ্যাসপিরিনটা আমরা 3 to 5 মিলিগ্রাম পার কেজি করে আমরা 4 ডিভাইডেড ডোজে শুরু করি এবং এটা 4 to 6 উইকস পর্যন্ত আমরা কন্টিনিউ। ওদের চ্যাট বক্সে আসলে আনসার গুলি দেখে ভালো লাগছে যে ওরা অনেকটাই মানে ভালো আনসার করেছে, ওরা মোটামুটি জানার মধ্যে আছে। এবং আর একটু যদি গাইডলাইনটা একটু পড়া যায় তাহলে আমাদের এখানে কি কি আছে এবং আমাদের আসলে কোথায় কি হচ্ছে সেটাও আমাদের অনেক সময় জানা থাকে না যে কোথায় কি হচ্ছে। ইসিজিটা একটু শিখতে হবে, আমাদের ব্লাডের ইনভেস্টিগেশন গুলো একটু জানতে হবে, আর প্রোটোকলটা জানতে হবে যে আমাদেরকে কখন কি করতে হবে। আর আমাদের হার্ট ডিজিজের পেশেন্ট গুলিও চিনতে হবে। আসলে আমাদের পেরিফেরিতে আসলে আমরা স্টেথো দিয়েই আমরা আসলে কোনটা টফের মারমার, কোনটা ভিএসজির মারমার, এগুলো আমাদেরকে শুনেই আমাদের শিখতে হবে। মারমারির বিষয়টা আমার কাছে যেটা ডক্টর নানুমার সাথে আমি একটু বলবো যে আমরা কিন্তু অনেক সময় মিস করে ফেলি। বাচ্চাদের শ্বাসকষ্ট আসলে আমরা কিন্তু লাংসটাই অসকালটেট করি, অনেক সময় দেখা যায় তার চেস্টে তার হার্টে আদার কোনো ফাইন্ডিংস আছে কিনা। মারমারটা কিন্তু খুব মানে ইনভ্যারিয়েবলি মিস করা হয়। অনেক পেশেন্ট দেখা যায় বিএসডি পেশেন্ট হয়তো অনেক দিন থেকে আনডায়াগনোসড হয়ে আছে, খেয়ালই করেনি। অনেকে হয়তো বিভিন্ন রকম দেখা যায় অনেক সময় ব্রঙ্কিওলাইটিস আজমা হিসেবে ট্রিটমেন্ট হচ্ছে। তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চার চেস্ট অসকালটেট করা যে তার আসলে কোনো মারমার বা এটা আছে কিনা। নারুমাকে একটু বলবো যে ছোট করে কিছু কি মেসেজ আমাদের পার্টিসিপেন্টদের জন্য রাখা, যেটা ওদের জন্য খুব আসলে এসেনশিয়াল কিছু ইনফরমেশন যেটা ওদের মাথায় রাখা দরকার। আমি অবশ্যই এখন যখন আসলে পেশেন্ট দেখা হয় একটু আমাদেরকে কেয়ারফুলি পেশেন্টটা দেখতে হবে। ক্লিনিক্যাল এক্সামিনেশনটা আমাদের খুব মেটিকুলাসলি করতে হবে। একটু বাচ্চা হলেও আমাকে একটু পায়ে টাচ করতে হবে, পালসটা আছে কিনা, পালসটা কি ধরনের আছে, লো ভলিউম, হাই ভলিউম, যেগুলো আমাকে হেল্প করবে আসলে। যেমন পায়ে পালস নাই সেটা কিন্তু আমাকে বোঝায় যে কোয়ার্কটেশন আছে কিনা, এবং পালসটা রেগুলার ইরেগুলার সেটা আছে কিনা। এবং আমি যেটা আবার হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, একটা হিস্ট্রিটা যদি ভালো করে না নিতে পারি অনেক সময় মিস হয়ে যাবে। যে হয়তোবা বাবা মা খেয়ালই করলো না 4 সপ্তাহ আগে তার একটু নাক দিয়ে সর্দি পড়েছিল, তার বাচ্চার কোনো সিমটম ছিল না, সুতরাং এই হিস্ট্রিটা দিল না, যার জন্য হবে কি আমরা এটা অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া বা কমন কোল্ড হিসেবে ট্রিট করে বাচ্চাকে ছেড়ে দিলাম এবং সেই বাচ্চাই পরবর্তীতে খারাপ হয়ে আসলো। এখন আসলে এই জিনিসটায়, এই জায়গাটায় আমাদের সবাইকে কেয়ারফুল হতে হবে এবং এক্সামিনেশনে অবশ্যই আমাদের সাইনোটিক অ্যাসাইনোটিক এই বাচ্চাগুলিকে আমাদেরকে খুব কেয়ারফুলি দেখতে হবে সাইনোসিস আছে কি নাই। এবং আমাদের হার্ট সাউন্ড শোনার উপর, হার্ট সাউন্ড যদি সেকেন্ড হার্ট সাউন্ড সফট হয় তাহলে সেটা দিকে যাবে, সাইনোটিক পেশেন্টের দিকে।
হার্ট সাউন্ড সেকেন্ডটা যদি লাউড হয় সেটা যাবে সিভিয়ার পালমোনারি হাইপারটেনশনের দিকে অ্যাসাইনোটিক গ্রুপের মধ্যে। এবং বাচ্চার ওজন এবং হাইটটা নিব, অবশ্যই একটু নিউট্রিশনের কথা শুনবো, কারণ আমাদের লো সোশিও ইকোনমিক কান্ট্রিতে হচ্ছে যখন আসলে নিউট্রিশনটা ঠিক থাকে না তখন অল্প রোগী কাতর হয়ে যায়। এবং সবার উপর হচ্ছে আমাদের যেটুক আছে যা আছে সেটা দিয়ে আমাদেরকে আসলে চেষ্টা করতে হবে, হিস্ট্রিটা এবং এক্সামিনেশনটার উপরে খুব জোর দিতে হবে। সবাইকে খুবই ধন্যবাদ, খুব ইন্টারেক্টিভ হয়েছে, আমি এতটা আশা করি নাই। আমার যেটা ভালো লেগেছে যে প্র্যাকটিক্যাল ওয়েতে কি করে নলেজ গুলা ডিসমিনেট করা যায় তার কিন্তু একটা ভালো ডেমনস্ট্রেশন হয়ে গেল। এরা আমার এই যে জুনিয়র ভাই বোনেরা, তারা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হবার প্রয়োজন নেই, তাদের যেটা হওয়া প্রয়োজন দে শুড বি গুড ডক্টরস। গুড ডক্টরস হওয়া মানে somebody who is able to provide the necessary help to the patient. আমি যদি উপযুক্ত ডাক্তারের কাছে একটা রোগীকে পৌঁছে দিতে পারি সেটাও কিন্তু একটা এসেনশিয়াল সার্ভিস, এটা কিন্তু আমার একটা দায়িত্ব। এবং প্রাথমিক ডায়াগনোসিসটা আমি যদি সঠিকভাবে করি তাহলে কিন্তু ওই যেমন বলে উঠান পেরোলেই ভ্রমণের অর্ধেক শেষ। এই প্রাথমিক ডায়াগনোসিসটা সন্দেহ করে যদি আমি উপযুক্ত ডাক্তারের কাছে পাঠাতে পারি তাহলে কিন্তু রোগীদের অনেক ঝামেলা কিন্তু চুকে যায়, তারা প্রপার ট্রিটমেন্টের দিকে অনেক আগিয়ে যায়। আমার মনে হয় আজকে যে টু ওয়ে যে ডিসকাশন গুলো হলো সেটা সবারই খুব ভালো লাগার কথা, আমার অন্তত ভালো লেগেছে। নাহরুমা, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। এবং শাহিনকে আমি ধন্যবাদ দিব যে এই যে টপিক গুলা বাছাই করেছে সেই টপিক গুলো আসলে সবারই প্র্যাকটিক্যাল কাজের জন্য জরুরি। কম বেশি এই যে 5 দিনের প্রোগ্রাম গুলো থেকে এরা যদি কিছুটা ইনফরমেশন নিজেদের কাজে লাগাতে পারে তাহলে কিন্তু আমার দেশে মানুষই উপকৃত হবে, আমার আপনার ভাই বোনেরাই উপকৃত হবে। আমি সেই একটা ভালো প্রক্রিয়ার অংশ হতে পেরে নিজেকে খুব আনন্দিত এবং কৃতজ্ঞ বোধ করছি। ধন্যবাদ আমার শ্রোতা ভাই বন্ধু যারা আছেন, বোনরা যারা আছেন, যারা এটা আয়োজন করেছেন, সেই এমিনেন্স এবং শাহিন তার টিমকে সহ যারা উপস্থাপনা করেছেন। এই 5 দিনে যে প্রতিভাবান ডাক্তাররা তাদের উপস্থাপনাগুলো করলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।